কেন করবে? ওরা কি জানে যারা করছে? ম্যাক্সিমাম লোকজন কিছু জানে না। একটা মানুষ খুন করা অপরাধ যেরকম, সেরকম একটা ভালো গানকে খুন করাও তো অপরাধ, তাই না? একটা ভালো নাচকে খুন করাও তো অপরাধ। না জেনে, যেরকম তুমি ইঞ্জিনিয়ার হতে পারো না, না পড়াশোনা করে না শিখে তুমি অভিনেতাও হতে পারবে না। দুটোই সমান সিরিয়াস কাজ। এবং খুব প্রেশার ছিল। 15 মিনিটস টু ফেম বলে আমরা একটা নাটক করতাম, এবং সেই নাটকটা প্রায় 8 থেকে 9টা অন স্টেজ গান থাকতো। একটা তার মধ্যে টপ পাঙ্গের গান, হ্যাঁ, এবং বিভিন্ন রকম গান আমরা ওটাতে গেয়েছি। এবং এই শিক্ষা থিয়েটারই তো দিয়েছিল, যে শেখার কোনো শেষ নেই। নিয়ত শিখতে 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 তো এখানে গিয়ে পৌঁছলাম যে টেলিভিশনেও একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা গেল। আমি এরকম অনেককে চিনি যারা ভালো অভিনেতা ভালো অভিনয় করেন, কিন্তু অভিনয়টা করতে চান না, কমফোর্ট জোন নয়। আচ্ছা, নমস্কার, আমি দেবাদিত্য, থেসপিয়ান্স নাট্যগোষ্ঠীর তরফ থেকে। আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা যে সিরিজটা অর্গানাইজ করেছি, যেখানে আমরা বিশিষ্ট কিছু নাট্য ব্যক্তিত্ব বা নাটকের সাথে জড়িয়ে আছেন এরকম কিছু মানুষ, তারা অন্য পেশারও হতে পারেন বা তারা হয়তো নাটকের সাথে অন্য কোনো ফরম্যাটে জড়িত, তাদের সাথে আমরা কথা বলছি। তাদের থেকে মূলত আমরা জানতে চাইছি যে তাদের থিয়েটারের অভিজ্ঞতা, তারা কীরকমভাবে থিয়েটারে এসছেন, তাদের থিয়েটারে এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স, এবং এখন থিয়েটারের কি অবস্থা। মূলত বাংলায় যেহেতু আমরা এটা পুরোটা করছি, তাই বাংলার থিয়েটারের সম্বন্ধে জানা এবং ভবিষ্যৎ সম্বন্ধে কিছুটা জানা। আমাদের সাথে আমরা আজকে পেয়ে গেছি অরিজিতা মুখোপাধ্যায়। নমস্কার দিদি, কেমন আছো? ভালো চলছে। তুমি একটু যদি আমাদের সবাইকে একটু জানাও, মানে তোমার এই যে থিয়েটারে আসা এবং থিয়েটার নিয়ে, এবং আমরা জানি যে তুমি একটা দীর্ঘ সময় থিয়েটার শিক্ষকতাও করেছো, যেটা মানে হয়তো একটা খুব বড় পাওয়া, কারণ সেখান থেকে আরো বেশি শেখা যায়। তো এইটা যদি একটু আমাদের সবাইকে একটু বলো ব্যাপারটা। আচ্ছা, আমার আসলে থিয়েটারের শুরুটা না ওই মানে খুব ছোট বয়সে বাবা মায়েরা যখন অনেক কিছু শেখানোর চেষ্টা করেন এবং দেখার চেষ্টা করেন যে কোন দিকে ছেলে মেয়ের ইন্টারেস্ট। আমার ভাগ্যক্রমে আমার বাবা মা দুজনেই এমন মানুষ ছিলেন না যে যারা 10 অব্দি পড়াশোনা করবে, তার সাথে সাথে নাচ গান বাজনা শেখালাম, তারপরে ওগুলোকে আর গুরুত্ব দেবো না, যেটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সেরকম ছিলেন না ওনারা। আসলেই এক্সপ্লোর করতে চেয়েছিলেন যে আমার কোন দিকে ইন্টারেস্ট, এবং সেটাতে আমার ভাগ্যকে খুব মানে কি বলবো, পরিপূর্ণভাবে সঙ্গ দিয়েছিল আমার ছোটবেলাটা। আমি শান্তিনিকেতনে শিক্ষাসত্রের ছাত্রী, এবং আমি শান্তিনিকেতনে চলে যাওয়ার ফলে যেটা হয়, আমি ক্লাস মানে 5-6-এ যখন মুভ করে যাই ওখানে, তার অনেক আগে আমাকে স্টেজে তুলে দেওয়া হয়েছে, এবং দেখা গেছে যে প্রথম দিকে কিন্তু আমি মিজারেবলি ফেল করেছি। মানে আমি অডিয়েন্সের সাথে কানেকশন বুঝতাম না, আমি হেসে ফেলতাম কবিতা বলতে গিয়ে স্টেজে উঠে, এগুলো আমি করে ফেলেছি। এই ধরনের মিসহ্যাপস গুলো ঘটে গেছে আমার জীবনে। কিন্তু দেখা গেছে যে এই মুহূর্তে বলা হয়েছে যে নাটক হবে, এবং সেখানে অরিজিতা না হয়ে অন্য একটা চরিত্র হয়ে আমি উঠেছি। মানে ধরো কবিতা বলতে গেলে তো অরিজিতা হয়ে উঠছি, তখন কিন্তু বাউন্ডারি গুলো আমার কাছে ক্লিয়ার নয়। কিন্তু যে মুহূর্তে আমি অন্য চরিত্র হয়ে স্টেজে উঠছি, ছোটবেলার যে সমস্ত নাটক আমি করেছি, ধরো স্কুলেরই, আর খুব ছোটবেলা থেকে স্কুলে আমি নাটক করেছি, মানে তখন আমি ভাবছি যে আমি তো একটা তৈরি করা কাল্পনিক জোনের মধ্যে রয়েছি। এইখান থেকে প্রথম আমার মা ডিসকভার করলেন যে আমার একটা কমফর্ট জোন স্টেজ এবং চরিত্র, এই দুটোর অন্তরালে যে মুহূর্তে আমি চলে যাচ্ছি, সেটা আমার একটা কমফর্ট জোন হয়ে যাচ্ছে। শান্তিনিকেতনে আসার পরে যখন ওখানে যেহেতু পড়াশোনাটারও প্রেশার ছিল, মানে আমি বলতে পারি শান্তিনিকেতনের শিক্ষাটা না ঠিক স্কুল টাইমের শিক্ষা নয়। মানে আমরা 24/7 একটা চর্চার মধ্যে থাকতাম। সেটা মানে গান, নাচ, কেউ কোনো বাদ্যযন্ত্র শিখলে সেটা, কেউ থিয়েটারের প্রতি ইন্টারেস্টেড হলে সেটা। তো এই যে 24/7 একটা চর্চায় থাকা, এবং বলতে পারো সেইখান থেকে প্রথম মানে আজ বুঝতে পারি যে এই যে 24/7 আমাকে হয় ভয়েস এক্সারসাইজ শেখানো হচ্ছে, না হলে আমাকে কিভাবে আমি দাঁড়াবো শেখানো হচ্ছে। মানে হয়তো সেটা কোনো নাচের ক্লাসে গিয়েই আমি বুঝতে পারছি, হ্যাঁ, কিংবা হয়তো আমি আমি একটা কবিতাকে কত রকম ভাবে বলতে পারি বলে শিখছি। এগুলো সবটাই মিলেমিশে যখন আমি থিয়েটার করতে যাচ্ছি,
বা যখন আমি একটা থিয়েটারের জোনে এসে পড়ছি, সেটা রিহার্সাল শুরু হচ্ছে, আমি বুঝতে পারছি যে আগে আগে করে যাওয়া ওই কাজগুলো আমার কাজে লাগছে। তো বলতে পারো যে আমি ছোটবেলায় খুব পরিষ্কার করে এটা বুঝিনি যে থিয়েটার করার জন্য এগুলো দরকার হয়। মানে ধরো আমি একটা কোনো দলে জয়েন করলে বা কোথাও যদি টিপিক্যালি থিয়েটারের ট্রেনিং নিই, তাহলে আমি বুঝতে পারবো কি আমাকে আমার ভয়েস মডিউলেশনের জন্য আমার গলাকে তৈরি করা উচিত। তারপর আমি বুঝতে পারবো যে আমার আঙ্গিক অভিনয়ের জন্য আমার শরীর কিভাবে সঞ্চালন করব সেটা বোঝা উচিত। এগুলো সবই আমি আলাদা আলাদা করে শিখছিলাম। এগুলো সবটাকে এক জায়গায় এনে, একত্রে এনে যে থিয়েটারটা হয়, সেটা আমি বুঝতে পারতাম করার সময় যে ওগুলো 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 আমাকে হেল্প করলো। কিন্তু থিয়েটারের জন্য আলাদা করে আমি ওগুলো শিখিনি, ওগুলো আমি শিখছিলামই। অভিনয়ের সময় আমি অনেক বেশি বরং এটাতে কনসেন্ট্রেট করছিলাম যে স্ক্রিপ্টটা কি বলছে, স্ক্রিপ্ট ওরিয়েন্টেড যে অভিনয়টা, সেটাতে আমরা অনেক বেশি কনসেন্ট্রেট করছিলাম, সেটার উপরেই রিহার্সাল হচ্ছিল। এ তো গেল স্কুলের গল্প। বলতে নেই, যেহেতু শান্তিনিকেতনে 12 মাসে 13 পার্বণ লেগে থাকতো এবং প্রচুর আমরা এই 24x7 এই কালচারে থাকা, এই অভ্যেসের মধ্যে থাকা, অনুশীলনের মধ্যে থাকা, এবং যেহেতু প্রচুর কাজ মঞ্চস্থ হতো, এত অনুষ্ঠান সারা বছর জুড়ে, তার জন্য আমি ওই চর্চাটার ভেতরে অসম্ভব ছিলাম। এবং আমি ফাইনালি বুঝতে পেরেছিলাম আমার 18 বছর বয়স হতে হতে যে আমি প্রত্যেকটা কাজের মধ্যে আমার সব থেকে বড় কি বলবো কমফর্ট জোন, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা মানুষকে তুমি কিছু চাপিয়ে দিচ্ছ আর একটা মানুষ নিজে ডিসাইড করছে, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকে। আমি এরকম অনেককে চিনি যারা ভালো অভিনেতা ভালো অভিনয় করেন কিন্তু অভিনয়টা করতে চান না, কমফর্ট জোন না। এবার এটা বুঝতে হবে যে কোন কাজটা আমি ভালো, কোনো কাজটা আমি ভালো করতে পারি মানে এই নয় যে ওটা আমাকে করতে হবেই। তো আমার কাছে এটা খুব পরিষ্কার ছিল যে আমি অভিনয় করতে পারি এবং ওটা আমার কমফর্ট জোন। সেইটা আমি 18 বছর বয়স হতে হতে বুঝতে পেরে গিয়েছিলাম, যেহেতু আমার কাছে অপশনসও প্রচুর ছিল। অপশনস প্রচুর ছিল বলতে আমাকে একই সঙ্গে গান, নাচ, ছবি আঁকা, থিয়েটার, কিছু জিনিসপত্র বানানো, বিভিন্ন রকমের হাতের কাজ, এই সমস্ত যেহেতু একসাথে দিয়ে দেওয়া হয়েছিল প্ল্যাটারে সাজিয়ে, আর আমি প্রত্যেকটাই ট্রায়াল অ্যান্ড এরর করতে পেরেছি। আমি বুঝতে পেরেছিলাম যে থিয়েটার ইজ দ্য ফোর্টে। এরপরে আমি যখন কলকাতায় আসি, আমি 2008 সালে কলকাতায় আসি পড়াশোনা করতে, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হই। থাকতে কোথায়? শান্তিনিকেতনে বললাম, আমার স্কুলই। হ্যাঁ, তারপরে যখন আমি 2008-এ কলকাতা আসি, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হই, সেই সময় অনেস্টলি আমি কলেজে এসে মানে যেহেতু শান্তিনিকেতনে ভীষণ মানে আবহাওয়াটা খুবই কালচারাল, সবটাই রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা এত বেশি করে জেনেছি যে আমরা তার বাইরের আবার অনেকটা জানার অবকাশও কম পেয়েছি। প্রেসিডেন্সি আমাকে যেটা করে, মানে সব জায়গারই একটা ইম্পর্টেন্স আছে, প্রেসিডেন্সি কোথাও একটা ওখানকার স্কুলিং, ওখানকার পড়াশোনা, ওখানকার বন্ধু বান্ধব, সিনিয়র্স, এবং এই পুরনো কলকাতাটা, যেহেতু ওটা উত্তর কলকাতাতেই অবস্থিত, কলেজ স্ট্রিট, এই পুরো মানে প্রেসিডেন্সি কলেজের আমি বলছি যে পুরো এক্সিস্টেন্সটা, মানে শুধু কলেজটা একা নয়, তার টোপোগ্রাফিক্যাল পজিশন থেকে শুরু করে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হচ্ছেন, যারা পড়াচ্ছেন, অনেক বেশি সময় আমরা ক্লাসের বাইরেই শিখতাম, সেটা অধ্যাপিকাদের কাছ থেকেই বলো বা সিনিয়রদের কাছ থেকেই বলো। ওরা না একটা দিগন্ত খুলে দিল। তার আগে অবধি আমি সত্যিই রবীন্দ্রনাথ নিয়ে অনেক সিরিয়াসলি পড়াশোনা করেছি, কিন্তু এই যে আমি তখন সুধীন দত্তর কবিতা পড়ছি, আমি রবীন্দ্র নাটকের বাইরে বেরিয়ে এসে আমি চাঁদমণিকের পালা পড়ছি, বা আর আমি যেহেতু বাংলা সাহিত্য নিয়েই পড়াশোনা করেছি, সেই কারণে আমার কাছে না প্রথম ওই পড়ার জায়গা থেকে জায়গাটা ওপেন হতে শুরু করলো এবং আমি বুঝতে শুরু করলাম যে আরেকটা জগৎ আছে যেটা আমি এতদিন খুব একটা এক্সপ্লোর করিনি। সেটা করতে গিয়ে আমার প্রথম প্রেসিডেন্সি কলেজে আমি যখন আমরা তাসের দেশ করলাম, তখন আমি যেই ইন্টারপ্রিটেশনে তাসের দেশ করলাম, আমি হরতনী করেছিলাম, অন্যতম মুখ্য চরিত্র ডিরেক্ট করেছিলেন কৌশিক মুখোপাধ্যায়, আমাদের অনেক সিনিয়র, তখন উনি পাস আউট করে গেছেন, পরবর্তীকালে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন যাদবপুর থেকে। কৌশিকদার যে মননটা, যে চিন্তা ভাবনাটা, যে ভাবে রবীন্দ্রনাথকে কৌশিকদা দেখছেন, সেটা যখন আমি দেখছি ও মা কই এভাবে তো ভাবিনি,
সেটা ভীষণই সনাতনী প্রক্রিয়ার বাইরে। আবার মানে সেটা স্টেজ ক্রাফট থেকে গানের ব্যবহার কিভাবে হচ্ছে, কেন এই জায়গাটা আমরা এরকম ভাবে পাল্টে দিচ্ছি, সেটা জাস্টিফিকেশন। তাই আমি তো খুব প্রথাসিদ্ধ রবীন্দ্রনাথ করে এসেছি, সেটার সাথে যখন আমি ওই ধাক্কাগুলো তৈরি হচ্ছে, কিন্তু কোথাও সেটা খুব খারাপ ধাক্কা নয়, কিন্তু সেটা কখনো মনে হয়নি যে না না, কেন সবসময় একটা এক্সপ্লেনেশনের জায়গা ছিল। ওখানেই আমি বললাম যে প্রেসিডেন্সি কলেজ অ্যাট ইটস বেস্ট আমাকে সার্ভ করেছে, কারণ আমি যখনই বলতাম যে এই জায়গাটা আমি কেন করছি, আমি জানতাম আমার কাছে এক্সপ্লেনেশন আসবে, বা আমি কেন অন্যভাবে ভাবলাম, আমি কেন ভাবলাম যে আমি এই গানটা এখানে গাইবো না, যদিও ওখানে ওই গানটা ছিল। প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমার কাছে ক্লিয়ার, এবং তখন আমি ওয়ার্ল্ড সিনেমা দেখছি। কারণ আমার মনে হয় থিয়েটার করার সঙ্গে সঙ্গে না রোজ দেখারও খুব দরকার রয়েছে। এবং এই যে ওয়ার্ল্ড সিনেমার, তখন তো আমাদের কাছে এত ল্যাপটপ, আমার তো এরকম একটা ছোট্ট নোকিয়ার ফোন ছিল, সেই ফোনে টিপে টিপে নাম্বার ডায়াল করে করে ফোন করতে হতো, স্মার্টফোনও নেই, কিচ্ছু নেই। এত নেটফ্লিক্স নামও শুনিনি তখন, অ্যামাজন প্রাইম কিচ্ছু নেই, ওয়ার্ল্ড সিনেমা কোথায় দেখবো? প্রেসিডেন্সি কলেজ চলচ্চিত্র সংসদ ছিল, যারা বছরে অন্তত 3টে করে ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করতো, এবং তার সাথে সাথে রিলেটেড টু দ্যাট সেমিনার্স হতো, যাতে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, মানে কে আসেনি, গৌতম ঘোষ, আমরা প্রচুর সিনেমা নিয়ে কথোপকথন শুনেছি, আমরা ছবি দেখেছি, এবং আমার বেনহর থেকে শুরু করে পিকুস ডায়েরি অব্দি সমস্ত কিছু প্রেসিডেন্সি কলেজ চলচ্চিত্র সংসদের ফিল্ম ফেস্টিভ্যালে দেখা, এবং বছরে 3বার করে সেটা, এবং সেটা সিলেকশন রাউন্ডের জন্য মিটিং, পরবর্তীকালে নিজে মেম্বার হয়ে গেলাম। এই পুরোটা, এই যে আস্তে আস্তে আমার সামনে ওয়ার্ল্ড সিনেমার দুয়ারটা খুলে যাচ্ছে, আমি যে আস্তে আস্তে পাসোলিনির ছবি দেখছি, এবং আমি যে সেখান থেকে আমি যে কাজগুলো করছি, আমি যে এবার পুরোটাই আমি বলছি তখনও কলেজে চলছে, তখনও আমি কোনো গ্রুপের মধ্যে নেই। এবং এই যে রাজনৈতিক চিন্তা ভাবনা তৈরি হওয়া, যেটা সম্পর্কে আমরা কখনোই আনঅ্যাওয়্যার ছিলাম, মানে আমরা কখনোই তার মধ্যে ছিলাম না তা না, কিন্তু আনঅ্যাওয়্যার ছিলাম। পলিটিক্যালি আমি কিরকম ভাবছি, সেটা যে পলিটিক্যাল ভাবনা, সেটা ভাবতে হবে তো, মানে সেটা তো তোমাকে জানতে হবে, দিস ইজ পলিটিক্যাল অ্যান্ড নাথিং ইজ অ্যাপলিটিক্যাল। এই মেসেজটা প্রথম পাওয়া, সেটা তুমি যত কাজ দেখবে, যত কাজের সাথে তোমার পরিচয় হবে, যত পড়বে, তত বাড়বে। তো আমি বলছি এই হোমওয়ার্কগুলো আমি কলেজ অবধি করলাম, মানে এটা আমি জানতাম না যে আমি কোনোদিন অভিনয় করবো আর সেদিন খুব কাজে লেগে যাবে বলে করছি। সামহাউ আমার সবসময় মনে হয় যে আমি কোনোদিন অভিনয় করব, আমি যেহেতু মনে করি সবকিছু খুব প্রিডিস্টিন্ড, আমার মনে হয় আমাকে না অনেক আগে থেকে তৈরি করা চলছিল। এই যে বিভিন্ন রকম ভাঙা গড়ার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, বিভিন্ন রকম দেখতে দেখতে এগোচ্ছি, এটা বেশি জানি, এটা কম জানতাম, সেটাকে আবার ব্যালেন্স করা হচ্ছে, এটা কলেজ অব্দি গেল। আমি মাস্টার্স করতে এলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম যখন, সাহিত্য নেই, হ্যাঁ হ্যাঁ সাহিত্য, তখন আমাদের ক্লাস নিতেন নাটকের পেপারেরই বিশেষ করে ক্লাস নিতেন শেখরবাবু, শেখর সমাদার। এবং শেখরদার সাথে মানে ক্লাসের বাইরে কথোপকথন বলতে যা হয় সেটাও পড়াশোনা ওরিয়েন্টেডই হয়। তো সেই সময় শেখরদার একটা থিয়েটার চলছিল, যেখানে খুবই খুবই মানে সেই থিয়েটার খুবই ফেমাস থিয়েটার, অনেকগুলো শো তার হয়ে গেছে, সুন্দর বেদির পালা, যেখানে চপল ভাদুরীও অভিনয় করতেন। এবং হঠাৎ করে সেখানে চপলদা এবং আরেকটি চরিত্র, যে পুরুলিয়ার একটি নাচনির যে চরিত্রটা যিনি করতেন, তিনি সেই সময় কোনো কারণে আর শোটা কন্টিনিউ করতে পারেন, এবং শেখরদা আমাকে এসে বলেন যে তুই অভিনয় করতিস, আমি আমাকে একটু হেল্প আউট করতে হবে। শেখরদা আমাকে কিছুদিন প্রিপেয়ার করান, এবং শেখরদা বলেন, আর তার আগে কেউ জানতো না ওইরকম ভাবে, যে কেন আমি কলকাতায় কলেজের বাইরে খুব একটা কাজ করিনি। তো ওই আমার আবার শুরু হয়, এবং শেখরদা খুবই এক্সাইটেড হয়ে পড়েন যে আরে আরে হাতের সামনেই তো ছিল, যা হয়। শেখরদা রেডি করতে সুবিধা হয়েছে। এবং আমার মনে আছে চপলদা মানে অফ অল পিপল, মানে প্রথম শো এর পরেই, যেটা আমার কাছে খুব বড় প্রাপ্তি ছিল, এক তো ছিল সেটা স্টার থিয়েটারের প্রথম শো, এবং ইট ওয়াজ আ হাউসফুল শো। এবং চপলদা আমার রিহার্সাল দেখেছিলেন। আমার মা যখন ব্যাকস্টেজে গেছেন, তখন চপলদা আফটার দ্য শো চপলদা বলেছেন, তোমার মেয়ে কিন্তু ক্ল্যাপ পেয়েছে। এবার ওনাদের সময়ের ভাষা ওটা ক্ল্যাপ পেয়েছে, কিন্তু মানে অভিবাদন পাচ্ছে মানুষের। এবং চপলদা বলেছেন তুই কখনো অভিনয় ছাড়বি না। এবং আমার কাছে একটা হিউজ প্রেশার ছিল, কেন চপলদার আর আমার
হিউজ সিন ওটা। আর চপলদার গলা, মানে ওই সময়ের মানুষ এত প্রচন্ড ট্রেন্ড। দুই হচ্ছে যেহেতু ওনারা যাত্রার টোনটা জানতেন, চপলদা যে টোনে শুরু করছেন আমি সেই টোনে করবো না আমি জানি, কিন্তু সেটাকে আমাকে কোনো রকম ভাবে মিসফিট করালে চলবে না। এই সিচুয়েশনটার মধ্যে থেকে প্রথম শোটা যখন ওরকম ভাবে হয় আমার একটা কনফিডেন্স আসে যে ওকে। এবং আমি তখন বুঝতে পারি যে এই যে এতদিন ধরে আমি স্টেজের আশেপাশে ঘুরছি, স্টেজে উঠছি, কিন্তু আমি সিরিয়াসলি এটাতে মুভ করছি না, এটার বোধহয় একটা, এটা আর উচিত নয় বোধহয় করা। এবার একটু ভাবা উচিত যে দেখি পারি কিনা। সুন্দর বেবির পার্লার শো চলছিলই, মিনওয়াইল ফোর্থ বেল থিয়েটারে তখন অনিরুদ্ধ এবং দেবলীনা কাজ করতেন। ওদের একটা নাটক ছিল, সেই নাটকটির জন্য ওরা এমন একজনকে খুঁজছিলেন যিনি গান গাইতে পারেন এবং অভিনয় করতে পারেন একই সঙ্গে। আর আমি পাটি নেপালদার চায়ের দোকানে বসে ওই বন্ধু বান্ধবরা মিলে সবাই আড্ডা মারতে মারতে হঠাৎ করে কেউ বলেছে যে অরিজিৎ একটু ওই গানটা গানা, তো আমি টিনের তলোয়ারের ছেড়ে কলকাতা বন হব ভগার পার গাইছিলাম। আর ওরা সেই সময় চা খেতে ঢুকেছে, ঢুকে ওরা বলেছে আরে একে দেখি তো। বলছে তুমি? আমি বললাম যে আমি তো এবছর ভর্তি হয়েছি যাদবপুরে। আচ্ছা, এই কথা ও কথা সে কথা, সুন্দর বিবের পালার কথা বলছে, অভিনয় করো? হ্যাঁ, এত বছর ধরে অভিনয় করছি। আচ্ছা, এই সিচুয়েশনটার পরে আমার ফোর্থ বেলের সাথে কাজ করা শুরু হলো এবং ওদের প্রসেস আমি খুব আনন্দ পেলাম। একদল ইয়াং ছেলে মেয়ে, মানে সুন্দর বিবির পালার সময় সবাই আমার থেকে এক্সপিরিয়েন্সড এবং যেহেতু আমি মানে দেখো শেখারও অনেক কিছু আছে, আবার খুব নিজের মোড়কটা খোলাটাও একটু একটু প্রবলেমেটিক। আমি ভাবছি যে বরং এখান থেকে শিখে বেশি নিই। আর এখানে গিয়ে দেখলাম সবাই সমবয়সী, এখানে অনেক কিছুই আবার আমরা খুব শেয়ার করার জায়গাতেও ছিলাম, তো আমি খুবই প্রস্ফুটিত হয়েছিলাম বলে মনে করি। ইট ওয়াজ আ ভেরি নাইস জার্নি উইথ ফোর্থ বেল। প্রচুর শো হচ্ছে, শিখছি, আনন্দ পাচ্ছি, পড়ছি, উঠছি। এবং খুব প্রেশার ছিল। 15 মিনিটস টু ফেম বলে আমরা একটা নাটক করতাম এবং সেই নাটকটা প্রায় 8 থেকে 9টা অন স্টেজ গান থাকতো, একটা তার মধ্যে টপ পাঙ্গের গান। হ্যাঁ, এবং বিভিন্ন রকম গান আমরা ওইটাতে গেয়েছি, প্র্যাকটিস করেছি। অ্যালং উইথ দ্যাট আমরা শিফটিং করছি, অভিনয় করছি, মানে সবটা এক হাতে। এক ঝাঁক নতুন তরুণ তরুণী, তাদের আলাদা একটা মানে উদ্যোগটাই আলাদা, সেটা আবার একটা অন্য এক্সপিরিয়েন্স। এই শোটা চলাকালীন আমি একটি কাজ শুরু করি, সেটা হচ্ছে আনন্দবাজার, তখন myaanandbajar.com, তারা একটি নাটকের পেজ আলাদা করে ডিজিটাল পেজ তৈরি করেন যেখানে প্রত্যেকটি নাটকে লেখা হবে, মানে প্রপার নাটকের রিভিউ। সেই কাজটার জন্য আমার যেহেতু এরিয়া অফ ইন্টারেস্ট থিয়েটার, বহুদিন ধরে আমি প্রচুর নাটক সেই সময় দেখি। এটা আমি বলছি 11 থেকে শুরু হয়েছে, 11-র মাঝামাঝি। এবং আমি বরাবরই লেখালেখি করি, ফলে লিখতে ভালোবাসি, লিখতামও ভালো। সবটা মিলিয়ে আমি প্রাথমিকভাবে myaanandbajar.com-এ ঢুকেছিলাম অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং অন্যান্য কাজ করতেই ঢুকেছিলাম। মিনওয়াইল যখন ওনারা ঠিক করেন যে ওনারা থিয়েটার নিয়েও একটা সেগমেন্ট রাখবেন, তখন সেখানে আমাকে ওনারা একটা ফ্রি হ্যান্ড দেন। এবং না 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 না, এইটা একটু ভীষণ হালকা চা, একটু করা হওয়া দরকার। তো ওনারা আমাকে ওই সেগমেন্টটা দেন। এবার এই সেগমেন্টটাতে আসার পরে যেটা হয়, আগেন আমি কোনো একদিন ফুল ফোর্সে শুধু অভিনয় করবো এবং তার জন্য আমার অনেক কিছু দেখতে হবে। আমি তখন সপ্তাহে অন্তত 2টো নাটক দেখি। আচ্ছা, মানে বুঝতে পারছো, মাসে কতগুলো এবং বছরে কতগুলো। এবং এই কাজটা আমি টানা 2 বছর করেছি। এবং তখন কিন্তু আমাকে প্রত্যেকটি দল কলকাতার, তারা কিন্তু চিনতেন অ্যাজ রিভিউ রাইটার অফ আনন্দবাজার পত্রিকা, অন বিহাফ অফ আনন্দবাজার পত্রিকা। এবং এটা নিয়ে আমি নান্দিকায় ফেস্টিভ্যালের নাটক থেকে শুরু করে, তখন কৌশিক সেনদের দল থেকে যে ফেস্টিভ্যাল হচ্ছে, নাট্য স্বপ্নকল্প হচ্ছে বিভাসদার দল থেকে, সারা রাত ব্যাপী যে নাট্য উৎসব 31শে ডিসেম্বর রাত্রিরে হতো, আমরা সবই কভার করছি। আস্তে আস্তে আমাদের একটা টিম তৈরি হলো ইত্যাদি। এবং যত আমি লিখতে শুরু করলাম, প্রথম দিকে দেখো ভুল ত্রুটি, প্রত্যেকের একটা কাজ শুরু হচ্ছে, আমরা তখন স্টুডেন্ট। আস্তে আস্তে আমি বুঝতে শুরু করলাম যে নাট্য সমালোচনা লেখার মানে নাটকের গল্প লেখা নয়, এবং নাটককে দেখতেও হবে অন্যভাবে। এটা নিয়েও পড়াশোনা শুরু করলাম যে হাউ টু রাইট আ রিভিউ অর হাউ টু ওয়াচ আ প্লে।
বা কোন কোন জিনিসগুলো নিয়ে মানে ওই সঙ্গীত যথাযথ, আলো ভালো হয়েছিল এরকম লেখা হয়তো আমারও আছে প্রথম দিকে, কিন্তু আমি চেষ্টা করেছি সেই গতটা যতটা ভেঙে দেওয়া যায়, যতটা ডিটেলিং অ্যাড করা যায় পরবর্তীকালে, কারণ আমি বুঝছিলাম যে ওইভাবে ওই লেখাটা লেখা নয়। মানে আলো যথাযথ লিখে দিলে যে মানুষটা খেটে 3.5 ঘন্টা আলোটা করলেন তার ভাবনা চিন্তাটাকে টাচই করা হয় না। আর আলো খুব বড় একটা পার্সপেক্টিভ দেয় মানুষকে। আলোর এদিক ওদিক আমাকে কেমন দেখতে সেটা পাল্টে দিতে পারে, আমার চেহারা পাল্টে দিতে পারে, আমার বক্তব্য গল্প সব পাল্টে দিতে পারে। আমার না ভীষণই ওই জীবন শেখাচ্ছিল, আমি শিখছিলাম, এবং আমার পুরো জীবনটাই, আমি তোমাকে ওই জন্য গোড়ার থেকে শুরু করলাম যে পুরোটা তোমার শুনলে মনে হবে মানে আজ যদি আমি চাই কাউকে অভিনয় শেখাতে, আমি সবকটা ফেজের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাব। আমার কাছে একজন থিয়েটারের স্টুডেন্ট শুধু বাচিক অভিনয়, আঙ্গিক অভিনয়, আহার্য অভিনয় আর সাত্ত্বিক অভিনয় জেনে গেল, নাট্যশাস্ত্রে আছে, আর সেইটার কিছু কিছু জিনিসপত্র প্র্যাকটিস করলো আর তারপরে কাজ করতে নেমে গেল, আমি মনে করি শেষ হলো না ব্যাপারটা। কারণ তাকে নাটক দেখতে হবে, তাকে নাটক নিয়ে কিভাবে লিখতে হবে বুঝতে হবে, তাকে ওই যে হাউ টু রাইট এ রিভিউ আর হাউ টু ওয়াচ আ প্লে বুঝতে হবে, সে কেন আলোটা নিয়ে ভাববে, সে কেন শব্দগ্রহণ নিয়ে ভাববে, এগুলো ইম্পর্টেন্ট। এবং নাটক তুমি তখনই করতে পারবে যখন তুমি স্টেজটা জানো। তুমি পোশাক ভাবনা থেকে, আলো কেন এরকম হলো থেকে তোমার কোয়েশ্চেন থাকবে। আমরা মোস্টলি কি হয়, যাচ্ছি অভিনয় করছি চলে এলাম, আলো আলোর মতন বুঝে নিল, আমি যদি লাইট না পেলাম আমি একটু চিৎকার করলাম শোয়ের পরে যে আলোটা আজকে ভালো হয়, তা না, কি গন্ডগোল হলো? বোর্ডটা যে চালাচ্ছে কিভাবে সে বোর্ডটা চালায়, আমি কোনোদিন বোর্ডে গিয়ে দেখলাম কি হয় ওখানে? আমার মনে হয়েছে যে আমাদের না এই সবটা না জানলে, মানে ফাইনালি তুমি অভিনয় যদি করো করতেই পারো, বাট সবটা জেনে কাজটা করলে কি তুমিও জানবে তোমাকে কোথায় কোথায় তোমার রেসপেক্টটা পে করতে হবে, আর তার জন্য তোমাকে অভিনয়টা কিভাবে করতে হবে সেগুলো ইম্প্যাক্ট ফেলে অভিনয় করতে গেলে। তো এইটা না সামহাও আমি আমার মতন করে তৈরি হয়েছি, আমাকে জীবন খুব অন্য অন্য ভাবে সুযোগগুলো করে দিয়েছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই লাইফ। আমি এখানে একবার তোমাকে আমি একটু আটকাচ্ছি, সেটা হলো যে তুমি যে স্টেপ বাই স্টেপ তোমার যে জীবনে যেগুলো এসছে, এটা মানে আমরা যদি এখনকার কোনো একটা ইন্টারভিউ দেখি, বিশেষ করে ইউপিএসসি ইন্টারভিউ ইত্যাদি, এগুলোতে দেখলে না একটা স্বাভাবিক প্রশ্ন আসবে, মানে তাহলে কি ছোট থেকেই একেবারে থিয়েটার করবো বলে একদম স্টেপ বাই স্টেপ পূর্ব পরিকল্পিত, কিন্তু নাকি এটা ঘটনাচক্রে হয়ে গেছে এবং এনভায়রনমেন্টটা তোমাদের খুব হেল্প করেছে? দেখো, অভিনয় যে আমার কমফর্ট জোন সেটা তো আমি বললাম 18 বছরের আগে তো ধরতে পেরেছি। এই যে আমি এটার পর এটাতেই যাব, এখানেই যাব, না, এগুলো কোনোটাই প্ল্যান ছিল না, এগুলো অদ্ভুত ভাবে হয়েছে, এবং আমি মনে করি এগুলো হচ্ছে ওই সময়ের সমাপতন, মানে হওয়ার ছিল তাই হয়েছে। আর আমি বলছি তো, আমি ফরচুনেট ইনাফ টু মাই লাইফ, টু দ্য টাইম লাইন, যে সময়টা আমি তৈরি হয়েছি। এরপরে আমার যেটা হয় সেটা হচ্ছে যে যাদবপুরের জীবন শেষ হয় এবং আনন্দবাজারের কাজটা থেকেও একটা পয়েন্টের পরে আমি একটু ব্রেক নিই, তারপরে আমি একদমই মুভ করে যাই। আমার মাথায় ছিল যে আমি লিখতে জানি, আমি লিখেছি এত বছর, আমি অভিনয় করতে জানি ঠিক কথাই, কিন্তু ততদিনে আমি থিয়েটার দলগুলোকে খুব চিনেছি। তো আমি তো মানে বললাম না, সপ্তাহে 2 থেকে 3টে গড়ে বলছি, এরকমও গেছে আমি 7 দিনে 6টা থিয়েটার দেখছি। তো মানে আমি হিউজলি লোকজনের সাথে কথা হচ্ছে, তখন মিনার্ভা রেপার্টরি ফর্ম আবার নতুন করে ফর্ম করেছে, তাদের রেপার্টরি আর্টিস্টদের সাথে কথা হচ্ছে যারা কিনা সারা বছর থিয়েটারই করবেন এবং সরকারি জায়গায় কাজ করবেন, তার বিনিময়ে তারা সরকারের থেকে ভাতা পাবেন, ফলে তারা ফুল টাইম থিয়েটার করবেন ভাবছেন, কারণ টাকাটাও পাচ্ছেন সেই জন্য। কিন্তু তারাও কত টাকা পাচ্ছেন, তাতে লাইফস্টাইল কি একটা কলকাতা শহর, কলকাতা ইজ আ মেট্রো সিটি, রাইট? অন্যান্য মেট্রো সিটির তুলনায় সস্তা হতে পারে, কিন্তু আমাদের গ্রাম মফস্বলের তুলনায় কিন্তু কলকাতা অনেকটা হাই রেঞ্জের জায়গা, সেখানে তাদের থাকতে অসুবিধা হচ্ছে না, রুম রেন্ট কি করে দিচ্ছেন, মাসের শেষে হাতে টাকা থাকে, এগুলো সব আমি জানি। এবং বিশ্বাস করো, আমার আজকে বলতে একটু লজ্জা নেই যে আমি বুঝতে পেরেছিলাম যে থিয়েটার করে মধ্যবিত্ত পরিবারের একক সন্তান আমি পেট চালাতে পারবো না। ফলে আমাকে ধরেই নিতে হয়েছিল যে আমি থিয়েটারের সাথে সম্পৃক্ত থাকবো, থিয়েটারের সঙ্গে থাকবো, থিয়েটার নিয়ে লিখবো, হয়তো থিয়েটার করব, কিন্তু আমি যেহেতু জানি যে সেটা টাকা রোজগারের মাধ্যম হতে পারে না, আমাকে আমার পেটটাও চালাতে হবে। তাহলে আইদার আমাকে, যেহেতু আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, আমার কাছে দুটো খুব ওপেন অপশন ছিল, আইদার আমি লেখালেখি করব জীবনে, যেটা অর্থের বিনিময়ে যে লেখালেখি করা সম্ভব, তাই আমি খবরের কাগজে কাজ করব কিংবা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করব,
এগুলো আমাদের কাছে তো অপশন থাকে ক্যারিয়ার হিসেবে, আর না হলে আমি পড়াবো। এবার আগেন আমি পড়াতে ভালো পারি আমার ছাত্রছাত্রীরা বলে, কিন্তু আমি কখনো ইন্টারেস্টেড বোধ করি না। তো এইভাবে আমি অ্যাডভার্টাইজিং এ চলে যাই। এটা কোন সালে? ওই 13-র পর, আচ্ছা। মানে 12 থেকে 13-র মধ্যের কথা বলছি আমি তোমাকে। তো আমি মানে মাস্টার্স দিই এবং তারপরে আমাকে আমার ক্যারিয়ার ডিসাইড করতে হবে। তো আমি একটি চাকরি পাই এবং বিজ্ঞাপন সংস্থা, এবং আমি চলে যাই। বিজ্ঞাপনে কাজ করতে করতে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেটা হয় যে আমি একটা অ্যাডভার্টাইজিংই একরকম, মানে এক ধরনের কি বলবো, বিজ্ঞাপনই আমাকে একটা বিজ্ঞাপনের দিকে চোখ মানে খেলায়। সেটা হচ্ছে যে বিদেশে একটি ইউনিভার্সিটিতে তারা ওয়ার্ল্ড থিয়েটার পারফরমেন্স বলে একটি কোর্স করায়, এবং তারা এনশিয়েন্ট ইন্ডিয়ান থিয়েটার নিয়ে ইন্টারেস্টেড। তারা চাইছেন ইন্ডিয়া থেকে এমন কোনো মেন্টর চান যিনি ওখানে গিয়ে 2-3 মাস থেকে ছেলে মেয়েদেরকে প্রিপেয়ার করবেন। আমি জানি না, আমি আউট অফ দ্য ব্লু জাস্ট অ্যাপ্লাই করে দিই, এবং তারপরে আমার সাথে 3-4 রাউন্ড অফ ভিডিও কনফারেন্স হয়, যেখানে তারা আমি কি কি কাজ করেছি ইত্যাদি প্রভৃতি ইত্যাদি জানতে চান। আমার হাতে থিয়েটার করার ঝুলি যতটা না, তার থেকে অনেক বেশি থিয়েটার নিয়ে পড়াশোনা করা এবং লেখার এক্সপিরিয়েন্স বেশি ছিল। তো আমি সবটাই খুব অনেস্টলি ওনাদেরকে বলি, এবং বলি যে যেহেতু আমি মানে এখানে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, তাই আমার নাট্যশাস্ত্র ইত্যাদি প্রভৃতি নিয়ে খুব ডিটেলসে পড়াশোনা আছে। তো ওনারা হঠাৎই খুব ইন্টারেস্টেড বোধ করেন, এবং সামহাউ আই গট দ্য জব। তো আমি এটা কোথায় ইউনিভার্সিটি? এটা লাভবোরো ইউনিভার্সিটি, ইংল্যান্ডে। আচ্ছা। তো আমি ইংল্যান্ডে চলে যাই, এবং আমি তখনও জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করছি। আমি নিজেও জানি না আমি যে গেলাম 3 মাস, আমি যেখানে চাকরি ছাড়লাম, আমি যে ওখানে গেলাম, আমি ওখানে গিয়ে তারপরে কি করব, মানে ফিরে এসে আমি কি করব, এটা কি প্রসপেক্ট অ্যাড করবে। কারণ আমি কোনোদিন ফিরে এসে পড়াতে চাই, অন্তত কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াতে চাইনি। তাহলে অনেক আগে থেকে আমি নেট দিতাম বা কিছু করতাম, আমি বরাবরই লিখতে চেয়েছি। কিন্তু ওখানে গিয়ে যেটা হলো, এক তো হচ্ছে যে আমি প্রচুর থিয়েটার দেখলাম। মানে আমি যে কটা টাকা ওখান থেকে পেয়েছিলাম, আমি পুরো টাকাটাই ওখানে মানে ধরে নাও খরচা করে এলাম, কারণ আমি প্রচুর থিয়েটার দেখলাম। আমি রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে থিয়েটার দেখলাম, আমি ন্যাশনাল থিয়েটারে গিয়ে তাজ্জব হয়ে গেলাম, যেরকম 3-4 তলা বিল্ডিং লরেন্স অলিভিয়ার কি করে গেছিলেন, আমি ওনাকে নিয়ে পড়লাম। এবং আমি ওই লরেন্স অলিভিয়ার মঞ্চে আমি কিং লিয়ার দেখছি, স্যাম মেন্ডিসের ডিরেকশন, এবং সাইমন রাসেল বিল প্লে করছেন কিং লিয়ার, এবং আমি সেই প্রোডাকশন আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। মানে ওই প্রোডাকশন দেখে আমি তাজ্জব। এবং আমি খুব পুরনো, মানে 1700 সামথিং সালে তৈরি হয়েছে ডাচেস থিয়েটার বলে একটি অত্যন্ত পুরনো থিয়েটার, সেখানে আমি গিয়ে আর্তুরো ভিয়ের প্রোডাকশন দেখছি, সাউথ আফ্রিকান একজন অ্যাক্টর অভিনয় করছেন। আমার সামনে না মানে দিগন্তের পর দিগন্ত খুলতে শুরু করলো হঠাৎ করে। আমি স্টেজ ক্রাফট কিভাবে কাজ হচ্ছে, এবং টেকনিক্যালি ওরা অনেক বেশি সাউন্ড। ধরো যখন স্যাম মেন্ডিসের প্রোডাকশন দেখছি, লরেন্স অলিভিয়ার মঞ্চর মতন উঁচু স্টেজ বোধহয় আমি নেই হয়তো কলকাতায়, কেন ভারতবর্ষে বিশাল। তো কয়েক তলা নিয়ে একটা লরেন্স অলিভিয়ার মঞ্চ, তো সেটা আবার ন্যাশনাল থিয়েটারের মধ্যে 3টে বা 4টে প্রকোষ্ঠের একটি। আচ্ছা। তো মানে সব থেকে বড় যে গ্র্যান্ড অডিটোরিয়াম, সেটা সেখানকার টেকনিক্যাল কাজ, সেখানকার লাইট, হলোগ্রাম ইউজ দেখছি তখন ওখানে গিয়ে। এইগুলো আমি দেখতে দেখতে ভাবছি যে ঠিক আছে, আমাদের দেশে হয়তো এইগুলো ইনকর্পোরেট করা সম্ভব নয়, কিন্তু আমরা অভিনয়ে এতটা এগোতে পারি, এটাতে এতটা এগিয়ে যেতে পারি, ওটাতে এতটা এগিয়ে যেতে পারি। স্ক্রিপ্টকে যেভাবে ওনারা মডার্নাইজ করছেন অথচ শেক্সপিয়ারকে রাখছেন, যেভাবে ব্যালেন্স করছেন, সেটা দেখতে দেখতে যা পুরোটাই না আমার কাছে শেখা। মানে দ্যাট ট্রিপ ওয়াজ এন্টায়ারলি এডুকেশনাল ট্রিপ ফর মি, এক্সকারশন ফর মি। আমি শুধুই দেখলাম 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 দেখলাম, এবং আমি রোজ আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে শিখতাম, যাদেরকে বেসিক্যালি আমি শেখাতে গেছি। আমি ওদেরকে দেখছি, আমি প্রথমবার বুঝলাম যে এই যে কোনো শব্দকে আমি খুব পাওয়ারফুলি ব্যবহার করার জন্য কতটা ভলিউম কন্ট্রোল করতে পারি, কতটা আমি নৈশব্দের ব্যবহার করতে পারি টু মেক ইউ ফিল প্রবলেমেটিক, to make you feel a little disturbed, to make you feel যে আমার পায়ের তলায় মাটি নেই। এই যে ট্রিটমেন্টগুলো, ঠান্ডা ট্রিটমেন্ট, আমি জেনারেলাইজ করছি না, কিন্তু উচ্চকিত অভিনয়ের একটা টেন্ডেন্সি তো আছে, আর সেটা ভারতবর্ষের স্টাইল আমি বলবো। আমি সেটাকে
সমালোচনা করছি না, কিন্তু আমি বলছি যে ব্লেন্ড করাটা খুব দারুণ ব্যাপার। মানে আমি এখান থেকে এখানেও চলে যেতে পারি। আমি যে মুহূর্তে এখানে আছি তার পরের বাক্যটা যে আমি এখানে বলে ভায়োলেন্স ক্রিয়েট করলাম, এটা মানুষ এক্সপেক্ট করার আগে আমি করে দিতে যদি পারি, তাহলে ভায়োলেন্সটা যাবে। তো আই হ্যাভ টু বি দ্যাট আনপ্রেডিক্টেবল ইন আ ওয়ে। তো আমি কনস্ট্যান্ট আমার মাথার মধ্যে চলছিল যে আমি এগুলোকে ইনকর্পোরেট করলে কিভাবে ব্লেন্ড করবো নিজের মাথায়। তখনও আমি জানি না আমি ফিরে এসে শুধু অভিনয় করবো, এবং করিও নি। যাই হোক, আমার ফাইনালি 6 মাস ইংল্যান্ডে থাকা হলো, এবং 6 মাসে আমি দেখলাম, শিখলাম, যতটা না শেখালাম তার চেয়ে অনেক বেশি। আর যেটুকু শেখালাম সেটা শেখাতে গিয়ে যে পরিশ্রম আমাকে করতে হলো, সেটা আমাকে এটা বোঝালো যে আমি না, আমার পড়ানোর একটা মানে বা আমার শেখানোর একটা দক্ষতা আছে। পছন্দ করি কি না করি পরের কথা, আছে, এটা আমি বুঝতে পারলাম। এরপরে ফিরে আসার পরে আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি একটা পিএইচডি এনরোল করি, আমি পাই রেট এক্সামিনেশন দিয়ে, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে। এবং আমার কাজটাই ছিল যে আইপিটি এর পরবর্তী সময় থেকে এই যে প্রেজেন্ট টাইমটা, এই 2013-14-15 এই সময়টা জুড়ে মেয়েদের কি ধরনের মাইগ্রেশন হয়েছে থিয়েটার, কলকাতার থিয়েটারে। বাংলা শব্দটা ব্যবহার এই কারণেই করিনি, আর বাংলা ইজ মোর হিউজ। কলকাতা যেহেতু একটা, যতই হোক একটা ওই যে কেন্দ্র, এবং সবাই মোটামুটি একটা একটা মাইগ্রেশন তো কলকাতায় চলে আসার ক্ষেত্রেও আছে, গ্রাম মফস্বল থেকে। সেই মাইগ্রেশনটা প্লাস এখানে এসে কাজ করতে করতে যে উত্তরণ, বা যাদের হলো না, বা যারা অভিনয় করতে চাইলেন না, অন্য কোনো কাজ করতে চাইলেন কিন্তু নাটকের মধ্যে থেকে কস্টিউম করছেন, লাইট নিয়ে ভাবছেন, এটা এই রিসার্চটা করতে গিয়ে আমি অবাক হয়ে দেখলাম যে খুব কম মেয়েরা লাইট নিয়ে বা সাউন্ড নিয়ে বা মানে অভিনয়ের বাইরে অন্যান্য স্টেজ ক্রাফট নিয়ে কাজ করছেন। কথা বলতে গিয়ে আরো বুঝলাম যে কাজ করতে পারছেন না বলা যায়, কারণ ধরেই নেওয়া হয়েছে যে ওটা ওটা তো ছেলেরাই করেছে, অত বছর ছেলেরাই করবে। এবং এই যে বিভিন্ন জায়গায় শো ইত্যাদি প্রভৃতিতে মেয়েদেরকে নিয়ে যাওয়ার সময় হয়তো সিনিয়র ক্রাফটম্যান যিনি রয়েছেন সেটাতে, তিনিও হয়তো খুব একটা সেফ ফিল করছেন না যে নিয়ে যাবো, কোনো অসুবিধা যদি হয়। এই করে করে না মেয়েরা অনেকটা পিছিয়ে আছে। তো আমার কাজটা মূলত এই নিয়েই ছিল যে আমরা কোথায় দাঁড়িয়ে রইলাম, এই মাইগ্রেশনটা আমি দেখাচ্ছিলাম। এই কাজটা করার সময় আমি এটা বুঝলাম যে ফান্ডিং তো পাওয়া যাচ্ছে না, কারণ আমার যা র্যাঙ্ক ছিল সেই মুহূর্তে আমার ফান্ডিং হওয়ার কথা, কিন্তু আমার ফান্ডিং হলো না কোনো কারণবশত। থিয়েটার খুবই অবহেলিত, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। সেন্ট্রালের ফান্ডিং আটকে গেল, এবং আমাকে তখন একটা চাকরি করতেই হতো, কারণ আমার নাহলে আমি পিএইচডিটাও টানতে পারতাম না। এবং সেই সময় আমি একটি আইসিএসসির মানে মার কাছে এরকম একটি স্কুলে বাংলা পড়ানো শুরু করি, আপার ক্লাস 9, 10, 11, 12কে বাংলা পড়াতে শুরু করি। ওটা আমার একটা চাকরি, এবং ওই চাকরিটা আমি করছিলাম এই জন্য আমি বুঝতে পেরেছিলাম আমি যদি অ্যাডভার্টাইজিংয়ে ফেরত যাই আমি সময় পাবো না পড়াশোনা করার, ওখানে প্রচন্ড চাপ। এটা বোধহয় 2014-15 এরকম সময়। এটা না, এটা আরো পরে। এটা মানে আমি ফিরে আসার পরে না, ফিরে আসার পরে আমি স্পেকট্যাক্টার্স এনসেম্বল থিয়েটার বলে একটি দল, সুদীপ্ত চট্টোপাধ্যায় ছিলেন, ওনার সঙ্গেই আমি শুরু করি কাজ। এবং আমরা ওখান থেকে পরপর বেশ কিছু নাটক মঞ্চস্থ করি। সবকটারই পেছনে একটা হিউজ রিসার্চ ছিল। এবং আমরা রাজার মৃত্যু বলে একটি নাটক, যেটা ডেথ অফ ইয়াজগর্দ বলে একটি টেক্সট, ইরানিয়ান টেক্সট, বাহারাম বেইজাইয়ের লেখা, সেটার অনুবাদ করি একসাথে। এবং তারপরে সেই নাটকটা মঞ্চস্থ হয়, রাজার মৃত্যু, স্পেকট্যাক্টার্স এনসেম্বল থেকে। তারপরে আমরা আর্থার মিলারের নাটক ছিল ক্রুসিবল, তার একটি বাংলা বঙ্গানুবাদ কখনোই নয়, ওটার আদলে তৈরি করা পুরুলিয়ায় ঘটে যাওয়া একটি উইচক্রাফট এবং ওই ডাইনি পোড়ানো এবং সেটাকে কিভাবে পলিটিসাইজ করা হচ্ছে সেইটার ওপর ভিত্তি করে সেটা একটা নাটক হয়, এবং সেই নাটকটিও প্রচুর শো করে, মঞ্চস্থ হয়। রাজার মৃত্যু প্রথম বছরই ন্যাশনাল স্কুল অফ ড্রামা ভারঙ্গমের ইনভিটেশনে দিল্লি যায় এবং পারফর্ম করে ওখানে। এবং তারপরের বছর আমরা করি ক্রুসিবল, ক্রুসিবলের বাংলা যেটা হয়েছিল আকশুদ্ধি। এবং তারপরে আমাদের থার্ড প্রোডাকশন ছিল ভাদুনি, একটি রিসার্চ ওয়ার্ক ছিল, পুরুলিয়ার ভাদুনি। মানে বেশিরভাগ কাজগুলি রিসার্চ ওরিয়েন্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাদ্রজা।
এবং ভাদ্রজাও ওরকম 2-3টে টাইম লাইনকে মেনটেন করা হচ্ছে এবং সেটার উপরে রিসার্চ করে তৈরি করা একটি নাটক। ভাদ্রজাও হিউজলি সাকসেসফুল নাটক ছিল। এই পুরোটাই চলেছে আমার এই স্কুল করছি, সন্ধ্যাবেলা থেকে রিহার্সাল করছি এবং রাত্রিরে পিএইচডি লেখা লিখছি। আচ্ছা। তো এই রকম আমার একটা প্রোলংড পিরিয়ড চলেছে এবং কারণ আমাদের এক একটা প্রোডাকশনের জন্য আমাদের প্রি প্রোডাকশনে প্রচুর সময় লাগতো, যেহেতু পুরো রিসার্চ, তারপরে সেটাকে একটা জায়গায় করা এবং সেখান থেকে তারপরে সেটাকে নিয়ে কাজ শুরু হওয়া এবং মোটামুটি আমরা 4-5 মাসের রিহার্সালের নিচে কোনো নাটকই কোনোদিন মঞ্চস্থ করার কথা ভাবিনি। ফলে একটা বেশ বড় টাইম, ফলে এক একটা বছরে এক একটা নাটক এবং সেগুলো তারপরে শো করছে পরপর। এটা আমরা করেছি দীর্ঘদিন। তারপরে স্পেকট্যাক্টার্স এনসেম্বল কিছু কারণবশত আপাতত স্থগিত আছে এবং আমার রিসেন্ট কাজ বলতে এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি রিয়েলাইজ করে যে আমি যেভাবে পড়াতে চাই তাতে আমার ছাত্রছাত্রীরা খুব মানে খুব খুশি এবং আমি ওখানে ওদেরকে থিয়েটার ইত্যাদি নিয়ে পড়াচ্ছিলাম। কিন্তু আমি বুঝতে পারি যে ডিফিকাল্ট, মানে সিস্টেম এত পাল্টে গেছে যে আমি যেভাবে পড়েছি নিজে বা আমি যেভাবে পড়াতে চাইছি তাহলে আমাকে আলাদা স্কুল খুলতে হয়, মানে এভাবে সম্ভব। এবং তাহলে যেভাবে সম্ভব সেটা আমার পছন্দ নয়, ফলে আমাকে চাকরিটা তো ছাড়তেই হতো একটা না একটা দিন। মিনওয়াইল টেলিভিশন যখন আমাকে অফার করেন আমি, এবং তখন আমি মানে অভিনয় করার কাঙাল, মানে এবারে কি হয়েছে, এবারে তো বিষয়টা ওই নেশাটা ধরে গেছে, এত বছর আমি রয়েছি জিনিসটার মধ্যে, ওটাই করতে চাই, ওটাই আমার শান্তি, কিন্তু আমি ফুল টাইম থিয়েটার করে টাকা পাচ্ছি না বা পাবো না, আমি বুঝে গেছি। আমি চাকরিও করতে চাই না। তখন আমি টেলিভিশনকে এই জন্য অ্যাকসেপ্ট করলাম কারণ টেলিভিশন আমাকে এটা বলেছিল যে আমরা তোমাকে অভিনয় করতে দেবো রোজ, আর তার বিনিময়ে আমরা তোমাকে টাকা দেব এবং তুমি থিয়েটার করো, তার সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমি দেখলাম সুবর্ণ সুযোগ, আমি রোজ অভিনয় করতে পাবো, এটা অভিনেতা হিসেবে এর চেয়ে বেশি কিছু চাই না আমার। ওটা তোমার নেশা, ওটাই তোমার লাগবে দিনের শেষে, এবং সেটা যদি আমাকে প্রপার টাকা পয়সা দেয় তাহলে ওয়াই নট। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে বা আসে, বলো। সেটা হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে যে স্কুলিং এবং যে ধরনের কাজ, রিসার্চ ওরিয়েন্টেড কাজ এবং যে উচ্চতায় তুমি কাজ করেছো, যেখানে যেখানে গেছো, তার সঙ্গে এখানের একটা কন্টেন্টের বিশাল, মানে টেলিভিশনের বিশাল তফাৎ, বিশাল ফারাক। হ্যাঁ, আমি আসি। প্রথমে না আমি এটা ভেবেছিলাম যে টেলিভিশনের মিডিয়াম এবং টার্গেট অডিয়েন্স যারা, তারা কোনোদিনই আমার এর আগে করে আসা থিয়েটারের টার্গেট অডিয়েন্স তো নন। টেলিভিশন একটা লার্জার অ্যামাউন্ট অফ মানুষকে রোজ রিচ করছে, মাস, এবং তারা সত্যি কথা বলতে কি তাদের 10% হয়তো আরবান ক্রাউড, যারা ইনফ্যাক্ট আমাদের থিয়েটারও দেখেছে। একদম চিনি না যে ক্রাউডটাকে, যারা ভারতবর্ষের ভোট ব্যাংক বলতে পারো, তারা এবার আমাকে দেখবেন। তো তাদের কন্টেন্ট কিরকম এবার দেখা যায়। কারণ আমার আরেকটা এখানে বলে রাখি, আমার ছোটবেলা থেকে টিভি দেখার অভ্যেস নেই, আমার বাড়িতে ছিল না। আমার বাবা মা ভীষণ পড়াশোনা, তো আকাশবাণী ছিল, দূরদর্শন ছিল, একটা টিভিতে চলতো দূরদর্শন, এবং তাতে ওই বিকেল 4টের সময় না বিকাল 5টার সময় রোববারের সিনেমা, ওইটুকুই ছিল আমার দুনিয়া। যদি দেখতে হয় তার মধ্যেই দেখো, না হলে শেষ। এবং কোনোদিনই সিরিয়াল বাড়িতে দেখা হতো না, মোর ইনটু বই, নিউজ পেপার, ডায়েরি লেখা, এই সমস্ত। তো খুবই অ্যানালগ ভাবে বড় হয়েছি, খুব একটা ডিজিটালি বড় হয়নি, মানে টিভির ক্ষেত্রেও বলছি। যার ফলে টেলিভিশন সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু এইরকম একটা বাহ্যিক ধারণা ছিল যে টেলিভিশন হয়তো ক্লিশে হয় না, থাকে না লোকের, তার মধ্যে যা যা স্কুলিং আছে তাতে ওটা মনে হয়েছে হয়তো। কিন্তু ওর কাজটা করতে ঢুকে আমি রিয়েলাইজ করলাম যে একদম ভুল। টেলিভিশনের মতন করে লোকশিক্ষার কথা বলছে, হ্যাঁ, এটা আমি রিয়েলাইজ করলাম এবং আমি বুঝতে পারলাম ভাষাটা আলাদা। ভাষাটা এতটাই আলাদা যে হয়তো আমি খুব রিগ্রেসিভ একটা চরিত্র করছি, যেটা আমি কোনোদিন সাপোর্ট করতে পারবো না, কিন্তু উল্টো দিকে কাউন্টার একটা চরিত্র দাঁড়িয়ে আছে যে আমাকে কাউন্টার করবে এবং ফাইনালি আমি হারবো, ওই জিতবে। যে মেসেজটা খুব ইজি করে, যে মানুষটি সারাদিন হয়তো মাঠে খাটছেন কিংবা একটা দোকান চালিয়ে বাড়ি ফিরছেন, কিংবা তার স্ত্রী হয়তো রুটি বেলতে বেলতে টিভিটার সাউন্ডটা দিয়ে রেখেছেন, হয়তো চোখেও দেখছেন না, উনি সংলাপগুলো শুনে নিচ্ছেন, উনি জানেন ঠিকটা কি আর ভুলটা কি। ওই রিচ করার জন্য, ওই অডিয়েন্সকে রিচ করার জন্য, ওই পরিমাণ অডিয়েন্সকে রোজ আটকে রাখার জন্য, রিচ করার জন্য আমার এই কন্টেন্টটা দিতে হবে।
এটা অ্যাকসেপ্ট করতে বা বুঝতে সময় লেগেছে, কিন্তু আগেন পপুলার কালচারও তো একটা পড়াশোনার বিষয়, এবং সেটা নিয়েও পড়াশোনা করতে হয়েছে। সেটার সাথে যখনই মেলাতে শুরু করলাম, আমি দেখলাম কোনো বিরোধ নেই, ভাষাটা আলাদা, কিন্তু টেলিভিশন কিন্তু হ্যাঁ ডেফিনেটলি, মানে থিয়েটার করে এসে তোমার মনে হবে যে কি করছি, কিন্তু কি না কি করছো নয়। আর আরেকটা জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে যে তুমি যদি অভিনয় করতে যদি চাও, আর যদি চাও যে যে কোনো ভাবেই আমাকে আমার ওই জায়গাটা ঠিক রাখতে হবে, হতে পারে টেলিভিশনের জন্য আমরা অনেক সময় এক দাগ হয়তো তুললাম, কিন্তু আমি জানি এতদিনে কোথায় ব্যালেন্স করতে হয়। আমি কিন্তু কোনোদিনই ওইটার ওপরে আর যাব না, এবং সেটা এস্টাবলিশ করতে আমার সময় লাগলো, কিন্তু আমি জানি আর এরপরে আমাকে কেউ রিকোয়েস্টও করবে না, কেন ওটা আমি বলে দিতে পেরেছি যে আমি এতটা উঠতে পারি, কিন্তু উঠবো না, আমি এতটাই উঠবো, এবং আমি চেষ্টা করব সেটা দিয়ে মাসকে রিচ করার। আমি পেরেছি সামহাউ। আমি কথা বলেছি, আলোচনা করেছি, এভরিডে ফিডব্যাক নিয়েছি। আমি আমার সিন হয়ে গেলে মেকআপ রুম চলে যেতাম না, আমি প্রথম দিকে আমার সিন হয়ে গেলে অন্যদের সিন দেখবো বলে বসে থাকতাম, এবং আমি কিন্তু টেলিভিশনটাকেও থিয়েটারের মতন করে শিখতে শুরু করেছিলাম। আমি সাউন্ডের টেবিলে গিয়ে বসে থাকতাম আর বলতাম লেপেল কি হয়, লেপেল কিভাবে ওয়ার্ক করে, কেন আমরা এখানে সেফটি পিন দিয়ে গুজি আর কেন সেলো টেপ দিয়ে মেরে দেওয়া হয়, তাতে কি সাউন্ডের ডিফারেন্স হয় বোঝাও। ভাগ্য করে এমন এমন মানুষদেরকে পেয়েছি যারা আমাকে অ্যাকচুয়ালি হেডফোন কানে দিয়ে দিয়ে বুঝিয়েছেন ডিফারেন্সগুলো। আউটডোরের সাউন্ড রেকর্ডিং কিরকম হয়, সিং সাউন্ডে কিভাবে কাজ হচ্ছে, ডাবিং কেন করছি, ডাবিংয়ে কিভাবে কাজ হচ্ছে, সবটা আমি রোজ নিজে শিখতে চেয়েছি এবং শিখেছি। আমি প্রথম গিয়ে এরকম ডিরেক্টর পেয়েছি যিনি নিজে থিয়েটারের স্টুডেন্ট, আজ টেলিভিশনের ডিরেক্টর, এবং আমি গিয়ে তাকে বলেছি যে আমি তো অভিনয় করতে পারি, কিন্তু আমি অত লেন্স টেন্স বুঝি না। উনি আমাকে বসে বসে প্রত্যেকটা লেন্স এবং কোনটায় কতটা কিভাবে কাজে লাগে, কেন আমি কাজ ওইভাবে করব বুঝিয়েছেন। আমি পার্থসারথী দেব, তুলিকা বসু, সুদীপা বসু, এনাদের মতন সিনিয়র অভিনেতা অভিনেত্রীদেরকে পেয়েছি জীবনে, যারা আমাকে বুঝিয়েছেন। ধরো 135-এ ধরা আছে ক্যামেরা, আমি তো খুব হাত পা নাড়ছি, পার্থদা আমাকে ঠিক এরকম ডাকলেন, আমার এখনো মনে আছে। বললাম কি, এদিকে আয়, তুই ভালো অভিনেতা বলে তোকে বলছি, এদিকে আয়, দেখ 135-এ ছিল তোর মুখটুকু, তুই যে হাত নাড়লিস সেটা তো দেখা গেল না, কিন্তু হাত নেড়েছিস যে তার বৈশিষ্ট্যটা মুখে আনতে হবে, পারবি? বললাম চেষ্টা করছি। 3 দিন 4 দিন 5 দিন রোজ আমি ডেকে ডেকে দেখি, পার্থদা দেখলেন হচ্ছে, এখনো হচ্ছে না। হাতটা আর নাড়লি তার তো নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য থাকবে, কেন নাড়লি, কারণ আছে তো, সেই এক্সপ্রেশনটা মুখে আনতে হবে যাতে অতটা কনভিন্সিং হয় যে 135 আমি একটা লোককে কনভিন্স করাচ্ছি যে আমি কিন্তু হাত তুললাম বা হাত নাড়লাম, পারতে হবে। এই চ্যালেঞ্জগুলো রোজ নিতে নিতে বুঝতে পারলাম টেলিভিশন ইজ নট আ ম্যাটার অফ জোক। কিন্তু এইটা তোমার যে রিয়েলাইজেশন হয়েছে এবং তুমি নিজেকে যেভাবে প্রত্যেকদিন আপগ্রেড করছো, আজও করছি, শিখছো এবং এখনো শিখছো, সেটা তো তোমার সাথে যতজন কাজ করেন সবাই তো করেন না, কিন্তু সবাইকে নিয়েই তো একটা। নিশ্চয়ই, কিন্তু আমি বলবো করেন না এটা আমি বলতে পারছি না। কেন বলছি, যেখানে যেখানে কাজ করেছি তার বেশিরভাগ জায়গাতে লাকিলি আগেন প্রবাবলি আই এম ভেরি ফরচুনেট, কিংবা ভালো ভাবলে ভালো হয়ে যায়, আমি কিন্তু দেখেছি যে একটা আলোচনার জায়গা হয়, মানে যদি দুটো বা তিনটে মানুষও তোমার মতন হয় না, তুমি যদি ভাবো তুমি একটা আলোচনা ইনিশিয়েট করবে, তুমি ইনিশিয়েট করতে পারবে। এবং আমি জানি না, কম বেশি প্রত্যেকটা ইউনিটেই আমি এমন এমন কিছু মানুষের সাথে কাজ করেছি যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিংবা অনেক পুরনো অভিনেতা অভিনেত্রী যারা আমার থেকে ঢের ভালো লেন্স বোঝেন, টেকনিক্যালি অসম্ভব সাউন্ড, এরকম মানুষদের সাথে আমি কাজ করেছি বা এখনো করে চলেছি যারা টেকনিক্যালি আমার থেকে বেশি সাউন্ড, কিন্তু অভিনয়ে হয়তো একটু কমা, বা চরিত্রকে অত সুন্দর ধরতে পারে না। আমি টেকনিক্যালিটিসগুলো শিখে নিই, সবার সবটা সমান হবে তার কোনো মানে নেই। আমি চেষ্টা করি তাকে হেল্প করার, যে এই জায়গাটা তুই একটু এরকম করে বলবি, এটা হলে আমার মনে হয় বেটার হতো, মানে এই ইন্টেনশনটা দেখ ক্লিয়ার হচ্ছে না। আমি যে কটা জায়গায় কাজ করেছি আমি সবসময় চেয়েছি যে এই ডায়ালগটা ওপেন হোক, কারণ আলোচনা করলে না, যদি প্রাইমারিলি কেউ তোমাকে রিজেক্টও করে, সে রাত্রির বেলা বাড়ি গিয়ে একবার ভাববে যে কথাটা তো ভুল বলে, এবং সামহাউ ইট ওয়ার্কড এভরি টাইম। এবং আমার আমার না কোথাও একটা জানো তো এই জিনিসটা মনে হয়েছে দেবাদিত্য, আমি জানি না মানে আমি কথাটা বলে ঠিক করছি কিনা, বরং থিয়েটারের থেকে টেলিভিশনে আমি দেখেছি গ্রহণযোগ্যতা বেশি। একটা মানুষকে তুমি একটা কথা বললে যে এটা একটু এরকম ভাবে করবি, সে না সামহাও নিয়ে নেয়। ওই যে প্রি কনসিভড কিছুই ভালো না, আমি যেটা বুঝলাম। সবাই তো নিজেকে ভাঙতে পারেন না, বা সবাই নিজেকে ভাঙবেন ভাবেনও না, দরকারও নেই। আমার বক্তব্য হচ্ছে যে ওই
থিয়েটার একটা থাকে, দেখবে যে আমরা তো এত ক্লাস করেছি, আমরা তো এত শিখেছি, এত করেছি, কি আমাকে তো টেলিভিশনের লোকে সেটা বলবে, আমি মেনে নেব? কোথাও ওটা আমারও কি ছিল না ভেতরে? হয়তো ছিল প্রথম 1-1.5 সপ্তাহ, বাট যখন আমি বুঝলাম যে ভাই আমি তো কিচ্ছু বুঝি না, আমি তো একটা অল টোটাল অভিনয় করে এসেছি, একটা স্টেজ, সে আমাকে ওপর থেকে নিচ দেখছে অডিয়েন্স, সেখানে আমার যে রেসিপ্রোকেশনের ল্যাঙ্গুয়েজ 135 লেন্সে, সেই রেসিপ্রোকেশন একই সংলাপ পাল্টে যাবে বলা, 50 লেন্সে আরো পাল্টে যাবে, 11-16-তে আরো পাল্টে যাবে। তো এই যে প্রত্যেকটা মুহূর্তে আমাকে নিজেকে পাল্টে নিতে হবে, এগুলো তো আমি অ্যাকচুয়ালি জানি না। দিস ইজ মাই, কি বলবো, উইক পয়েন্টস। আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট এভরি ডে। এবং আমি যখন শুনছি যে উত্তম কুমার এবং সৌমিত্র বাবুরা যখন কাজ করতেন তখন আর ক্যামেরা দেখাও যেত না, মানে এখন যেরকম ফিরে গিয়ে আমরা দেখতে পারি, দেখি শট কেমন গেল, ওনারা নাকি তাও করতেন। এবং তারপরে ওইটা ভাবার পরে যখন ছবিগুলো দেখছি এবং তখন যখন দেখছি যে ওনারা কি ভয়ঙ্কর পারফেক্ট অ্যাঙ্গেলে, তখন মনে হচ্ছে ওরা তো সত্যি দে আর গড। ওরা কি করে জানলেন? অ্যানালগ যুগ, তখন তো ডিজিটাল ক্যামেরা এরকম দেখাতো না যে দাদা আপনি এরকম দাঁড়ালে এইটুকু আলো আসছে। উত্তম কুমার, সৌমিত্র বাবুরা, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়রা তো পাননি এগুলো। তারপরে ওনারা যেটা যেটা প্রডিউস করছিলেন সেটা তো তাহলে একটা ইম্পসিবল ঘটনা। তারপরে ওনারা পারফেক্ট অ্যাঙ্গেল দাঁড়াচ্ছেন, পারফেক্ট আলো নিচ্ছেন, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির যুগ। মানে তখন মনে হচ্ছে যে, এবং কিছুদিন আমি এক্সপেরিমেন্টটা করেছি, তুমি জানো, আমি কিছুদিন লেন্স দেখি, মানে ফিরে গিয়ে শর্ট দেখতাম না, চেক করতাম না। এখন আমি ছেড়েই দিয়েছি প্রায়, আর রোজ কাজ করতে গেলে অত ফিরে গিয়ে গিয়ে দেখাও সম্ভব না। বাট আমি সত্যি দেখতাম না কেমন লাগছে, আমি ভাবতাম যে ঠিক আছে আমি তো একটা বুঝে নিয়ে করলাম, আমি দেখি ছেড়ে দিয়ে এবার। আমি 1 সপ্তাহ পরে ফিরে গিয়ে এপিসোডস গুলো যখন দেখছি তখন বুঝতে পারছি আচ্ছা এখানে গন্ডগোল আছে, এটা ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে। আমি নোট নিতাম বসে, কারণ আমার মনে হচ্ছে কোনো বিরোধ নেই, থিয়েটার করছি, টেলিভিশন করছি, ছবি করছি, ওয়েব সিরিজ করছি, একজন অভিনেতা যদি হতে হয় আমাকে, আমি অভিনেতার পার্সপেক্টিভ বলছি শুধু, আমার সব মিডিয়ামে কিছু না কিছু শেখার বাকি আছে, এবং সেটা হিউজ, এবং সেটা শিখে উঠতে উঠতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এবং এই শিক্ষা থিয়েটারই তো দিয়েছিল, যে শেখার কোনো শেষ নেই, নিয়ত শিখতে 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 তো এখানে গিয়ে পৌঁছলাম যে টেলিভিশনেও একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা গেল। আজকের ডেটে দাঁড়িয়ে 2024 সালে নভেম্বর মাসে দাঁড়িয়ে টেলিভিশনের, আমাকে যেভাবে টেলিভিশনের ক্রাউড গ্রহণ করলেন, বা টেলিভিশনের ইন্ডাস্ট্রি আমাকে যেভাবে গ্রহণ করলেন, তারা মেনে নিলেন আমার একটা ঘরানা আছে অ্যাক্টিং এর। এবং সেটা তো আমি শুধুমাত্র টেলিভিশন দিয়ে করলাম না, আমার এই এত দিনের পেরিয়ে আসা এত এক্সপিরিয়েন্স সবটাকে দিয়ে উজাড় করে দিলাম, কারণ আমি জানি আমি রোজ ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছি, সেটাকে আমি রিহার্সাল বলে মানি। আমি রোজ রিহার্সাল করি বলে আমি মানি। ভুল করব ঠিক হবে, ভুল করব ঠিক হবে, ভুল করব ঠিক, রোজ শুধরে নেওয়ার জায়গা আছে, কিন্তু বেসিকটা ঠিক রাখতে হবে। এই গ্রহণযোগ্যতা একদিনে হওয়া সম্ভব না, এবং এটা নিয়ে এইরকম কোনো, এবং সব থেকে বড় কথা আমার যেটা তোমার প্রশ্ন থেকে টেনে বলি যে অসুবিধা হলো না অরিজিতাদি, তোমাকে না বিশ্বাস করতে হবে যে তোমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে সেই চরিত্রটা তুমি ফর আ হোয়াইল, সেটা ক্লিশে হোক, খারাপ হোক, ওই সমালোচনাটাতেই আমি একটা পয়েন্টের পরে আর যাবো না। যদি অভিনেতা হিসেবে আমি কাজ করব, যদি এইটা মেনে নিই, তাহলে ওই চরিত্রটাকেও আমাকে মেনে নিতে হবে। অবশ্যই যে চরিত্র আমরা গোড়ার থেকে তৈরি করছি, এখন ধরো মাঝে মধ্যে এরকম হয় যে কোনো একটা সংলাপ, সেটা আমার বলতে গিয়ে মনে হচ্ছে আমার চরিত্রটা এই সংলাপটা বলতে পারে না। আমি যখন এই কথাটা এখন বলি যে এই চরিত্রটা, মানে 2 বছর ধরে এই চরিত্রটা করছি, এই চরিত্রটা কি এরকম একটা সংলাপ বলবে, আমার মনে হয় না বলবে। এটাই বলুক, একটু এভাবে বলুক, এটা কি হয়, হতে পারে? এরকম একটা সুস্থ আলোচনা হলে অনেক সময় ওপ্রান্ত থেকে আমি রাইটারদের বলতে শুনেছি, হ্যাঁ দিদি রাইট, ঠিক আছে এটা তুমি করতে পারো চেঞ্জ। আমি বিশ্বাস করি এভাবে কাজ করা সম্ভব, ইফ ইউ ওয়ান্ট টু। আর ওই মানে ইনিশিয়েটিভ নিতে হবে। এখন এই মুহূর্তে যে ধারাবাহিকটা করছি সেখানে অনেকেই আছেন যারা থিয়েটার থেকে এসছেন, অনেকেই আছেন যারা আসেননি, অনেকেই আছেন যারা খুবই নবাগত অভিনয়ের ক্ষেত্রেই, এরকম অনেককে আমরা টেলিভিশনে পাই। যে মুহূর্তে যারা থিয়েটার থেকে অন্তত এসেছেন তারা 4 জন একটা ডায়ালগ ওপেন করেন না, অটোমেটিক্যালি বাকিরা এসে তাতে অংশগ্রহণ করে, এবং ফ্লোরে একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে দাঁড়িয়ে একে অপরকে সাহায্যগুলো করে দেওয়া যায় যে শোনো না, তোমার তো আবার টেকনিক্যালটা একটু উইক, তোমাকে একটা টিপস দিই, এটা এটা তুমি করো। আমিও কিন্তু ঘুরিয়ে বলতে পারি যে বাবু ওটা না হচ্ছে না, তোর ক্যারেক্টারটা তো এটা নয়, তোর ক্যারেক্টারটা তো ওটা, আমার মনে হচ্ছে এইটাতে না ব্যাপারটা থ্রাস্টটা নেই, একটু চেঞ্জ করবি। 2-3 বার সে প্র্যাকটিস করে,
এটা আমরা করতে পেরেছি, মানে পুরোটা একটা বাই ডাইরেকশনাল প্রসেস। এটা সম্ভব। আমি বিশ্বাস করি সব কাজ ওই যাচ্ছি দিনগতি পাপক্ষয় চাকরির মতন করে, আর ওই বলে দিলাম ডায়লগ, চলে এলাম, দিনের শেষে টাকা পেয়ে গেলাম, ওটা ওইভাবেও করা যায়। আর এভাবেও করা যায় যে আমি রোজ যাবো আর রোজ আমি একটা কোয়ালিটি ওয়ার্ক প্রডিউস করে আসবো, আমি আমার আশেপাশের থেকে শিখবো, আমি সাহায্য করব তাদেরকে যাতে তারা একটা বেটার কোনো জায়গায় পৌঁছতে পারে। এবং এটা যতবার করেছি ততবার এটা ওয়ার্ক করেছে। আমরা থিয়েটার থেকে ছড়িয়ে গিয়ে থিয়েটারের কাজটাই যদি করি তাহলে তাতে অসুবিধে কি আছে? নেই তো। প্যারালালি আমি থিয়েটার করছিলাম, সুদীপা বসু প্রত্যেক বছর, ইন্দ্রাশিস লাহিড়ী চলে গেছেন, খুবই বড় নাট্যকার ছিলেন। ইন্দ্রাশিস লাহিড়ীর জন্মদিনে একটি করে নাটক মঞ্চস্থ করেন, একটি করে না, উনি পরপর 3 বছর ফুল ফ্লেজড কি বলবো নাটকের নাট্যোৎসব করেছিলেন, ফেস্টিভ্যাল করেছিলেন, এবং ফুল কোর্স তিনটে করে নাটক উনি করেছেন। তার মধ্যে আমি অভিনয় করেছি এবং সেন্ট্রাল চরিত্রে অভিনয় করেছি, এবং এখনো তার একটি শো আগের বছর অবধিও হয়েছে। এই মুহূর্তে আমি কিছু করার সময় পাচ্ছি না, কারণ নতুন কোনো কাজে ঢুকতে গেলে আমাকে সেইটা একটা অন্যরকম এফোর্ট দিতে হবে, যেটা আমি এক্ষুনি দিতে পারছি না, কারণ আমার সত্যি ধারাবাহিকে চাপ চলছে। কিন্তু আগে তুমি অলরেডি করেছো এবং সেই নাটক এখনো হচ্ছে। হ্যাঁ, সেই নাটক হয়েছে। লাস্ট আমরা করলাম লজ্জাতীর্থ না, লাস্ট আমরা করলাম দৃষ্টিকন্যা, ইন্দ্রশিসদার লেখা নাটক, এবং আমরা প্রচুর কল শো করলাম দৃষ্টিকন্যার। অনেক অনেক জায়গায় আমরা চন্দননগর গেলাম, আমরা ভালো শো করছিলাম। যেহেতু নাটকটা তৈরি হয়ে গিয়েছিল তাই আমার রিহার্সালস করে শো করতে অসুবিধা হচ্ছিল না, সেটা আমি করছিলাম। তো লাস্ট আমি বলবো সেই কাজটাই করেছি, যেটা 2024-এর গোড়া অবধি হয়েছে। তারপরে এই মুহূর্তে একটু স্থগিত হয়ে রয়েছে। সবটা মিলিয়ে 2024 ওয়াজ এ লিটল টাফ ফর মি। আমার পার্সোনাল জীবনেও একটা বড় লস হয়েছে, আমার বাবা চলে গেছেন বছর। সবটা মিলিয়ে আমার 2024 খুব স্ট্রাগলের বছর ছিল। তো সবটা নিয়ে আমি এই মুহূর্তে আবারও এক্ষুনি থিয়েটারের সাথে নেই, মানে থিয়েটারের সাথে নেই কখনোই বলবো না, থিয়েটারের সঙ্গে আছি। মানে অভিনয় করছি না এক্ষুনি এই মুহূর্তে, কিন্তু হ্যাঁ রয়েছি অবশ্যই। এবং কিছুদিন আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের একটি বই বেরিয়েছে, তাতে অনেকেই, মানে এটা সম্মিলিত কাজ। আমার পিএইচডি যে টপিকটার উপরে চলছিল, ফাইনালি আমি পিএইচডি সাবমিট করলাম না। কেন পারলাম না? আমি প্রেশারে, কাজের প্রেশারে পেরে উঠলাম না। এবং আমি 5 বছর শেষ করেছিলাম এবং আমার যথেষ্ট পরিমাণ লেখা তৈরি হয়ে গিয়েছিল, এবং সেটারই একটা পোর্শন আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে দিয়েছিলাম। তুমি তাহলে তো ওই কাজটাকে অন্তত ভাগ করে কিছু পেপারে তো পাবলিশ করতে পারো। ওই তো বললাম অলরেডি, হ্যাঁ, ওই কাজটার একটা বড় পোর্শন পাবলিশড হয়ে গেছে অলরেডি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের একটি বইতে। সেই বইটি বেরিয়েছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবল। সেই বইটিতে এবছরই পাবলিশড হয়েছে, সেটা আমার কাছে এসে পৌঁছেছে, বইটা হার্ড কপি, এবং আমি নিজের রিসার্চে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম আবার। ওটা একটা বড় একটা চ্যাপ্টার, সেটা থেকে আমি একটুখানি এডিট করে দিয়েছিলাম একটা চ্যাপ্টার থেকে খানিকটা, সেটা হয়েছে প্রকাশিত। আর একটি নাট্য পত্রিকায় আমার বেশ কিছু লেখা গেছে। তো আমার লেখাপত্র এখনো চলছে এবং পাবলিশও হয়েছে, এবং ওটা বড় পাবলিকেশন, আমার জন্য খুব ভালো, ইটস আ গুড ফ্ল্যাগ ফর মি। তো এই চলছে। ইতিমধ্যে আমি যখন ছবি করলাম, ওয়েব সিরিজ করলাম, আমি বুঝতে শুরু করলাম সব মিডিয়ামের না আলাদা ল্যাঙ্গুয়েজ, কোনোটার সাথে মানে দেখো একটা বেস ইজ ইম্পর্টেন্ট, যে তুমি অভিনয় করতে জানো কিনা, যেটা আমাকে আমার থিয়েটার শিখিয়েছে, ওটা আমার বেস। এরপরে বাকিটা না ওই হচ্ছে ওই মেটেটা আছে ঠাকুরের, এবার তার উপরে মাটি চড়াচ্ছ, কোনোটা ডাকের সাজ, কোনোটা সোনালি সুতো, কি এইরকম ভাবে তোমাকে পাল্টাতে নিয়ে যেতে হবে। কিন্তু তোমার কাজটাই হচ্ছে তুমি সদা বিবর্তনশীল, এবং এটাকে মেনে নিয়ে তোমাকে রোজ ইভলভ হতে হবে, রোজ, এভরিডে। সেটা যদি তুমি করতে পারো, আমি শুধুমাত্র অ্যাক্টার্স পার্সপেক্টিভ থেকে বললাম, যেহেতু আমি সেটাই মেজরলি করেছি, যে সম্ভব। আর কোনোটার সাথে কোনোটার কোনো বিরোধ নেই, আর কোনো ক্লেদও নেই, আমার অসুবিধা হয় না। টেলিভিশনেও লোকশিক্ষা হয়, আই এম টেলিং ইউ হয়। আমি নিজের চরিত্র দিয়ে বুঝতে পারছি, আমার চরিত্রটা একদম আমার উল্টো, মানে ব্যক্তি অরিজিতার একদম উল্টো একটি চরিত্র, এবং তাকে যে ভাঙে এসে প্রত্যেকটা ঘটনায়, সে আবার ব্যক্তি অরিজিতার মতো একটি চরিত্র। তো আমি তো বুঝতে পারি, যখন আমি পাবলিক ডিলিংস হয়, ধরো কোথাও গেছি কোনো অনুষ্ঠানে, সাধারণ মানুষ যখন এসে কথা বলছেন, তখন তারা ওই কনফ্লিক্টটা নিয়ে রোজ কথা বলছেন। দ্যাট ইজ মেজরলি ইম্পর্টেন্ট ফর আস।
যে এত এত মানুষের কাছে মাস ইম্প্যাক্ট ইজ এ হিউজ থিং। এত এত মানুষ তোমাকে মনে রাখছে কি শুধু ওই ঘটনাটা ঘটছে বলে না, কিন্তু মানুষ রিলেট করছে, বলছে আপনার ওই এক্সপ্রেশনটা না, আপনি যে ওই রকম করেন না, আপনি যে এরকম করেন না। আমি বুঝতে পারছি কাজ ভালো হলে ইম্প্যাক্ট তৈরি হবে যে কোনো জায়গায়। বেসটা অলওয়েজ থিয়েটার তৈরি করে দিয়েছিল, এটা আমি কোনোদিন ভুলবো না। এবং ওই কারণেই থিয়েটারের হাত ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। থিয়েটার সঙ্গে রইল, থিয়েটার চলবে, থিয়েটার এগোতে এগোতে নিয়ে যাবে আমাকে। আমি আরো শিখবো, হয়তো থিয়েটারের থ্রুই শিখবো। কিন্তু হ্যাঁ, এটা খুব সত্যি কথা, টেলিভিশন অভিনেতা হিসেবে আমাকে আমার ডাল ভাত বিরিয়ানি সবকিছুরই জোগাড় করে দিয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি না, আমি বিশ্বাস করি না যে খালি পেটে খুব ভালো শিল্প করা যায়। খালি পেটে তুমি শিল্পের আইডিয়াটা যদি বা পাও, তোমাকে লিখতে গেলে ওই সুকান্ত বাবুও লিখে গিয়েছিলেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি কি করে, নিশ্চয়ই খিদে, এবং তুমি এক্ষুনি বলবে যে তাহলে খিদে থেকে, যন্ত্রণা থেকে, বিপ্লব থেকে কি সাহিত্য তৈরি হয়নি, সৃষ্টি হয়? নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা কন্টিনিউ করাটা মুশকিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা দেখবে একটা বিক্ষিপ্ত কারোর কল্পনা, একটা সময়ের দাবি ছিল ওটা। হাংরি জেনারেশনের কবিতা যখন আমরা পড়ছি, ওটা সময়টার দাবি। কল্লোল যুগ একটা সময়ের দাবি, বা একটা যে কোনো প্রতিবাদ বা প্রতিরোধ সেটা এত বড় জায়গায় পৌঁছেছে যে সেই সময়ের দাবিতে একটা কাজ তৈরি হয়েছে। বা আইপিটি গণ আন্দোলনের সময়ের থেকে উঠে আসা কিছু স্পেসিফিক তার মাথায় ছিল যে আমরা এই জিনিসগুলোকেই নিয়ে এগোবো, সেইভাবে গান লেখা হচ্ছে, সেই রকম থিয়েটার হচ্ছে। উনি প্রোপাগান্ডামূলক থিয়েটার করি, পরিষ্কার স্টেটমেন্ট দিচ্ছেন, কারণ সেগুলোর দরকার আছে, ওটারও প্রয়োজন আছে। কিন্তু একজন কারোর ব্যক্তিগত পেটে খাবার নেইটা সময়ের দাবি তো নয়। ফলে আমার পেটে ভীষণ খিদে থাকলে আমি আর্ট প্রডিউস করবো যে তার আমার বেসিক মিনিমাম পুষ্টিটা, কিন্তু এটা আমাদের এখানে কিন্তু এটা বেশি, মানে তুমি তো বাইরে গেছো, দেখেছো যে বাইরে তো কিন্তু অভিনেতাদেরকে একদম স্টেট লালন পালন করে। আমি অন্তত ইংল্যান্ডটুকু যেহেতু খুব সামনে থেকে দেখলাম, একদমই উল্টো। এবং শুধুমাত্র স্টেট না গো, আমি বলছি না, সাধারণ মানুষের পার্টিসিপেশন ইন থিয়েটার মারাত্মক অন্যরকম। মানে আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বোঝাতে পারবো। সেটা হচ্ছে যে প্রপার লন্ডনে, শুধু প্রপার লন্ডন বলছি, মানে এমনি ধরো যে কোনো কান্ট্রি সাইডে তুমি যদি যাচ্ছ, ধরো একটা গ্রাম, একটা ছোট গ্রাম, সেখানে তুমি কি দেখছো, কি 3টে জিনিস থাকবেই। কি? একটা পাব, কারণ পাবলিক হাউস, ওটাই, ওখানেই লোকে আসে সন্ধ্যাবেলা, ওরা পান করেন, তার কারণ ওখানে ঠান্ডাও বেশি, ওটা সার্ভাইভাল সিচুয়েশন, ওদের কিছু করার নেই। কিন্তু পাব শব্দটা কোথা থেকে এসছে? পাবলিক হাউস, ওখানে মানুষ যাচ্ছেন সন্ধ্যাবেলার গ্যাদারিং, সবাই ওখানে একজোট হয়। যেহেতু লোকালিটি, ওদের তো জনসংখ্যা খুব কম, একটা পাব থাকবেই, একটা চার্চ থাকবেই, আর চার্চের সাথে কিংবা চার্চের পাশে বা লাগোয়া ছোটখাটো জায়গায় বলছি, একটা অডিটোরিয়াম থাকবেই যেখানে থিয়েটার হচ্ছেই। সিনেমা হল নেই, থিয়েটারের হল আছে, এবং ওটা ফাঁকা যায় না, ওখানে কাজ হয়, এবং মানুষের ওটাই এন্টারটেইনমেন্ট। ওরা আমাদের অনেক বহু আগে ডিজিটালাইজড হয়ে গেছে, তারপরে ওরা এটাকে ধরে রেখেছে। লন্ডনে, প্রপার লন্ডনে লেস্টারশায়ার বলে যে অঞ্চলটা, আমি বলছি 2013-14 ঘটনা, সেইখানে গোনাগুনতিতে অন্তত 50-55টা থিয়েটার অডিটোরিয়াম আছে ওই পাড়াটা, শুধু ওই পাড়াটুকুর সেকশনে, 2-3টে লেন মিলিয়ে 50-55টা, আমি কম করে বলছি, 75-80ও হতে পারে। আমি গুনতে পেরেছিলাম 50-55। এবং আমি তোমাকে বলছি বৃহস্পতিবার বুধবারের কথা, মানে উইকডেজ, উইকেন্ড না। বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার নাগাদ যদি তুমি, শুক্রবার তো আবার উইকেন্ডেই পড়ে গেল একরকম, বুধবার বৃহস্পতিবার নাগাদ যদি তুমি টিকিট কিনতে যাও, তুমি দেখবে যে তুমি টিকিট পাচ্ছ না, যদি তুমি লেট করে ফেলো। কোনো হলে টিকিট নেই। এবং ওই যে বড় একটা নাগরদোলনা আছে যেটা ঘোরে, ওইটার নিচে একটা হাফ টিকিটের কাউন্টার আছে, এটা আমি খুঁজে খুঁজে বার করেছিলাম। হাফ টিকিটের কাউন্টারটায় কি হয় জানো, যে ধরো শো শুরু হওয়ার 1 ঘন্টা আগে কেউ যেতে পারলো না, বা সেই টিকিটগুলো তারা ছেড়ে দেয়, ওই টিকিটগুলো ওরা হাফ টাকায় বিক্রি করে দেয়। আমি প্রচুর থিয়েটার ওইভাবে দেখেছি, ওই হাফ টিকিটের কাউন্টারে যেতাম, ওখান থেকে দৌড়ে দৌড়ে শো ধরতাম। কারণ আমার কাছে প্রথমত রেস্ট তো কম ছিল, 2 নম্বর কথা ভারতবর্ষের মানুষ জোগাড় ঠিকই করেনি আমরা, তো এগুলো আমি ম্যানেজ করেছিলাম। ওইভাবে আমি জানতে পেরেছিলাম যে ওরকম নিচে একটা হাফ টিকিটের কাউন্টার আছে, সেখানে লেস্টারশায়ার অঞ্চলে যে কটা হল,
সেই সবকটা হলের ছেড়ে দেওয়া টিকিটগুলো পাওয়া যায় ঠিক শো শুরু হওয়ার 8 ঘন্টা 40 মিনিট আগে, এবং ওই টিকিটটা নিয়ে তোমাকে দৌড়াতে হবে, কারণ তুমি তারপরে ওই হল খুঁজবে, হ্যাঁ ঢুকবে, এবং পরপর তো তুমি বুঝতে পারছো ক্রেজটা, যে উইকডেজেও তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তুমি দেখছো অল দ্য অডিটোরিয়ামস আর ফুল। এটা কি ওদের ক্রাফট খুব ভালো বলে, নাকি মানুষ? আমার ধারণা মানুষ ভীষণভাবে ইন্টারেস্টেড এই ক্রাফটটার প্রতি, সেটা শুধু ভালো খারাপ দিয়ে না। আমি মানে আমি আমি ধরো অনেক ধরনের থিয়েটার তো দেখলাম, আমি তোমাকে এটা বলছি না একবারও যে প্রত্যেকটা থিয়েটারের স্টেজ ক্রাফটই ভীষণ একদম হাইফাই না, নট নেসেসারি। আমি এরকম কাজও দেখেছি যে একজন মানে জাস্ট স্পেস স্পেসিফিক একটি লোক একটা কস্টিউমে 1.5 ঘন্টা অডিয়েন্সকে ইনভলভ করে একা থিয়েটার করছেন একটা স্পেসে, দেখেছি, সেটাতেও কিন্তু হাউসফুল। না মানে আমি বলছি যে এরকম কি কোনো প্রোডাকশন হয় মানে যেখানে নিশ্চয়ই হওয়া উচিত, কিন্তু তাও তুমি বলতে পারবে যে যেখানে হয়তো অত ভালো অভিনয় না কিন্তু তাও মানুষ যাচ্ছে? প্রথমেই কাটিয়েটা বলি, আচ্ছা, আমি প্রচুর থিয়েটার দেখেছি, অগুন্তি, এবং বিভিন্ন রেঞ্জের টিকিটের দাম পেয়েছি, এবং সবসময় যে ভীষণ বড় প্রোডাকশনের কাজ দেখেছি তা না। এক কথায় বসে দেখা যাচ্ছে না খারাপ অভিনয় কোথাও দেখিনি। অভিনয় স্ট্যান্ডার্ডটা কিন্তু এরকম, এখানে নয়। এবার কখনো এখানে হয়ে যাচ্ছে, কখনো এখানেই থাকছে, কিন্তু এটা নিচে যাচ্ছে না। তুমি বলতে পারবে না যে তোমার দেখতে গিয়ে মনে হলো যে এরা অভিনয় করতে পারছে না, কারোর দেখিনি, বিশ্বাস করো। আমি ছোট ছোট কান্ট্রিতে গিয়েও থিয়েটার দেখেছি জাস্ট টু ওয়াচ, যে দেখি, এবং স্কুল গোয়িং বাচ্চাদের পারফরমেন্স দেখেছি। আমার মনে আছে প্রথম যখন আমি স্ট্র্যাটফোর্ড গেলাম, সেদিন রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে থিয়েটার মানে বড় কোনো দলের থিয়েটার চলছে না বা অ্যাকশন যেটা চলছে না, ইনস্টেড ওখানকার লোকাল কোনো স্কুলের বাচ্চাদের সোয়ান লেক টাইপের কোনো একটা মানে মিউজিক্যাল, তাও নট ইভেন, আর ওদের মিউজিক্যালের খুবই ওরা ভীষণ মানে ভালোভাবে পারফর্মও করে, ওরা দারুণ করে। তো ওই মানে প্রচুর কস্টিউম, গান, হই হই রই রই, প্রত্যেকটা বাচ্চা কি ট্রেন্ড, কি বলবো তোমাকে। মানে আমি বলছি, তুমি উঠে চলে এসছি শুধু অভিনয় দেখা যায় না বলে, এরকম কোনো প্রোডাকশনে হয়। অনেক সময় আমার অ্যাকসেন্টের জন্য অসুবিধা হয়েছে, ধরো টিপিক্যাল ওই আইরিশ অ্যাকসেন্ট বা স্ক্যান্ডিনেভিয়ান অ্যাকসেন্টে আমি বুঝতে পারছি না অনেক সময়, কিন্তু আমি তাও বসে থেকেছি। কেন বলো, তুমি ক্রাফট দেখছি। অনেক নাটক হয়েছে আমি বুঝতে পারছি না একটা পয়েন্টের পরে গিয়ে, যে জাস্ট অ্যাকসেন্ট ইজ নট ক্লিয়ার টু মি, বাট দ্যাটস মাই প্রবলেম। আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই অডিয়েন্স বুঝতে পারছে, নাহলে ভর্তি হয়ে আছেন কেন, এবং তারা অনেকে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, বা অন্তত শোনার কানটা তৈরি আছে। মানে আমি যেরকম জানি, আমি পুরুলিয়া বাঁকুড়া বলতে না পারলেও শুনে বুঝে নিতে পারবো, কারণ আমার শোনার কানটা আছে, ওদেরও হয়তো তাই। কিন্তু আমি ক্রাফট দেখেছি, আমি অভিনয় দেখেছি, অভিনয়ের সাথে ভাষার সংযোগ নেই, এক্সপ্রেশনে তো কোথাও আমি অসুবিধা দেখছি না। আর আমি তো সবার আগে খুলে বইটা দেখছি, বা যেটা আমাকে দেওয়া হচ্ছে যে কোন কি ধরনের গল্পের উপর কাজ হচ্ছে। ক্লাসিক্যাল থিয়েটার হলে তো আমি গল্পটা জানি, না হলে অন্তত আমি সামারিটা পড়ে নিচ্ছি, বা কিছু হচ্ছে তো আমি বোঝার চেষ্টা করছি যে আচ্ছা এই চরিত্রটা এটা বলছে বা ওটা বলছে, আচ্ছা ঠিক আছে। অভিনয় খারাপ বলে আমাকে উঠে বেরিয়ে আসতে হয়েছে, এটা কোথাও হয়নি। হতে পারে এই যে একটা বেসিক ঠিক রাখা, এটা হয়তো একটা মানে কি বলবো, ওদের মানুষদের হলমুখী করার একটা বড় জায়গা, আমি জানি না কি। কিন্তু সিনেমা হল আমি ফাঁকা যেতে দেখেছি ইংল্যান্ডে, থিয়েটার হল আমি ফাঁকা যেতে দেখিনি। এটা আমি ফিরে এসে বহু মানুষকে বলেছি যে এটা একটা অদ্ভুত জিনিস দেখে এলাম, যে এমনকি বুধবার বৃহস্পতিবারেও আমি ওই হাফ কাউন্টারের টিকিট কাউন্টারের থেকে টিকিট নিয়ে দৌড়ে দৌড়ে হল খুঁজে খুঁজে থিয়েটার দেখতে হয়েছে আমাকে, কেননা পাচ্ছি না টিকিট। ভালো ভালো টিকিট অন্তত গেছে, মানে আমি বলছি না সব হাউসফুল, বাট অ্যাটলিস্ট 70% অফ গুড টিকিটস আর বুকড ইভেন ইন উইকডেজ। দ্যাটস হিউজ। এবং খুব ইম্পর্টেন্ট, আমাদের এখানে টিকিটের দাম 300, 200, 100 জেনারেল বলছি, হয়তো 500 টাকা 1000 টাকারও নাটক হচ্ছে না, কম, খুবই কম। আমরা জেনারেলি কি দেখি ওখানে, আমি তোমাকে এইরকম ভাবে বোঝাই ব্যাপারটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তো ওই বলছি বারবারই 2013-14 পার্সপেক্টিভে বলছি, হয়তো এখন অনেক কিছু পাল্টে গেছে। তখন কিন্তু 10 পাউন্ড যদি তোমার হাতে থাকে, তুমি 10 পাউন্ডে, তখন আমি 110 টাকা পেয়েছিলাম 1 পাউন্ড ভাঙিয়ে। ওই সময়ের কথা বলছি, 2013 শেষে, 14তে ওটা 100 টাকা হয়ে গেল আবার, ফল করেছিল। তো এই যে ধরে নিলাম আমি গড় 100 টাকা,
100 টাকা 1 পাউন্ডের দাম। 10 পাউন্ড যদি ইংল্যান্ডে তোমার হাতে থাকে আর তুমি যদি ভাবো যে তুমি মোটামুটি একটা ফাইন ডাইন রেস্টুরেন্টে খাবার খাবে, তুমি যদি ড্রিঙ্ক না করো, মানে কোনো রকম ড্রিঙ্ক যদি তুমি তার সাথে না নাও, তাহলে তুমি কিন্তু দুটো ভালো স্টেক বা প্রপার একটা খাবার উইথ স্যালাডস অ্যান্ড ব্রেডস তুমি দুটো মানুষ খেতে পারবে 10 পাউন্ডে। আচ্ছা। ঠিক আছে, মানে বলছি না খুব হাইফাই রেস্টুরেন্টে তুমি গিয়ে খেতে সাধারণ। পারবে, কিন্তু তুমি যে কোনো একটা ঠিকঠাক ফাইন ডাইনে তুমি ডিনার করতে পারো উইথ দুজন। হ্যাঁ দুজন, হুম। দুটো স্টেক, একটু ব্রেড, একটু স্যালাড নিয়ে 10 পাউন্ডে তুমি করতে পারো ইফ ইউ ডোন্ট ড্রিঙ্ক। হুম। আমি থিয়েটারের টিকিট 10 পাউন্ডের নিচে দেখিনি, কখনো দেখিনি। মানে আমি অন্তত যেগুলোকে সিট বলে কনসিডার করেছি, মানে যার পরে আর সত্যিই যাওয়া যায় না, মানে গেলে কোনো মানে থাকে না দেখার, অত অব্দি সিটের দাম আমি 15 পাউন্ডের নিচে দেখিনি। তুমি বুঝতে পারছো মানুষ কতটা টাকা দিচ্ছেন? হুম। মানে তুমি একটা মোটামুটি একটা ফাইন ডাইন রেস্টুরেন্টে এখানে দুটো মানুষ প্রপারলি ডিনার করবে 2,500 টাকা, ধরো 2,000 টাকাই ধরো না তুমি, পার হেড 1,000 টাকা। দুটো মানুষ আরামসে ভালো করে একটা স্টার্টার, একটা মেইন কোর্স নিয়ে একটু ডেজার্ট খেলে ডিনার করলে তুমি ওই 2,000 টাকা বা 2,500 টাকা একটা থিয়েটারের টিকিটের গড় দাম ধরতে পারো? ওনারা ধরতে পারেন। 2013-14 তো আমি দেখে এসেছি। ফলে স্টেট দায়িত্ব নিচ্ছে কিনা জানি না, সাধারণ মানুষ দায়িত্ব নিচ্ছেন যাতে প্রত্যেকটা থিয়েটার কোম্পানি থিয়েটারটা করে যেতে পারে। কারণ থিয়েটারের টিকিটের দাম, আমি বলছি 15 পাউন্ড 10 পাউন্ড মিনিমাম দাম টিকিটের। অবভিয়াসলি অডিটোরিয়াম হিসেবে পাল্টে যায়। কিং লিয়ারের যে টিকিট আমি কিনেছিলাম, সেই টিকিট আমি একদম ওপরে যাইনি, আমি একটু দাম দিয়েই টিকিট কেটেছিলাম, কিন্তু এইরকম ভাবে উঠে যায় লরেন্স অলিভিয়ার মঞ্চ। তারপরে এরকম বিভিন্ন বারান্দা 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 হতে হতে অনেক উঁচু অব্দি। তো আমি এইটারই লাস্টের টিকিট আমি নিয়েছিলাম। আমার কাছে সব থেকে দাম দিয়ে কেনা টিকিট ওটা, কারণ আমার কাছে আমার টিকিটটা রাখা আছে, ইফ আই এম নট রং 57 পাউন্ড। 57 পাউন্ড আমি দেখাতে পারি। If I'm not wrong, 57 or 52 pounds. I still have the ticket. I can show you. আমি দেখাচ্ছি আফটার দ্য ইন্টারভিউ, দেখাচ্ছি তোমার। সব থেকে দাম দিয়ে কেনা টিকিট আমার 50 পাউন্ডের ওপরের টিকিট আমি কিনেছিলাম, কারণ আমি সাইমন রাসেল বিলকে দেখবো অ্যাজ কিং লিয়ার আর স্যাম মেন্ডিসের প্রোডাকশন দেখবো। ওটা আমি বলছি ওটা ধরো ন্যাশনাল থিয়েটারের রেঞ্জ বা বড় প্রোডাকশন বা বড় কোম্পানির রেঞ্জ। কিন্তু আমি আর্তুরো উই দেখতে গেছি, তেমন নাম করা কোনো দল নয়, একজন সাউথ আফ্রিকান অভিনেতা অভিনয় করছেন আর্তুরো উই এর ভূমিকায়, এবং আমি ডাচেস থিয়েটারে দেখতে যাচ্ছি। ডাচেস থিয়েটার খুব পুরোনো একটা থিয়েটার, এবং মানে তুমি বুঝতে পারছো যে একটু সংরক্ষণ এবার দরকার হয়ে পড়েছে, আর সেই পুরোনো গথিক বিল্ডিং অ্যান্ড এভরিথিং। আমার যতদূর মনে আছে আর্তুরো উই আমি ওই হাফ প্রাইস টিকিট কাউন্টার ওখান থেকে কিনেছিলাম, এবং আমি 15 পাউন্ডে আর্তুরো উই এর ভালো সিটের টিকিট কিনে, যেটা আসলে 30 পাউন্ড আমি ওই কোনো রকমে পেয়ে গেছিলাম। ওই টিকিট নিয়ে আমি দৌড়েছিলাম ডাচেস থিয়েটার খুঁজে, ঢুকতে ঢুকতে অলরেডি শুরুর একটুখানি হয়েও গিয়েছিল। এবং আমি দেখেছিলাম যে খুব খুব ইন্টারেস্টিংলি, মানে ওটা অন্তত 27-28 পাউন্ডের টিকিট তো বটেই, যেটা আমি হাফ প্রাইসে 15 পাউন্ডে পেয়েছিলাম। আমি 13 পাউন্ড 15 পাউন্ড 12 পাউন্ড হাফ প্রাইস টিকিট কাউন্টার থেকে কেটে কেটে প্রচুর থিয়েটারে ভাবে দেখেছি, সেগুলো কোনোটাই 25 পাউন্ডের নিচে অন্তত দাম নয়। যেগুলো আমি গিয়ে ঢুকে দেখেছি ওই পুরো রোগুলো ভর্তি। মানুষ দায়িত্ব নিচ্ছেন কিনা বলো যে থিয়েটার চলবে? এবং অডিটোরিয়ামস গুলোতে আমি গিয়ে দেখছি যে ওদের আবার একটা অদ্ভুত ব্যাপার আছে, ওরা বেভারেজ অ্যালাউ করে, মানে তুমি ইফ ইউ আর হ্যাভিং আ ওয়াইন শুরু থেকেই নিচ্ছ, তো একটু আগে পৌঁছেছো, ওরা অ্যালাউ করে ওটা শুদ্ধ তোমাকে ঢুকতে। এবং ইন্টারভেলে গিয়ে তুমি ওয়াইন নিয়েছো, শেষ হয়নি, তুমি ঢুকছো ওটা নিয়ে। আমি ন্যাশনাল থিয়েটারও দেখেছি ওটা হতে। কেউই বেহেড মাতাল হয়ে যাচ্ছেন না, কেউ চিৎকার করছেন না, কারোর হাত থেকে গ্লাস পড়ে যাচ্ছে না, কেউ কোনো রকম অসভ্যতা করছেন না, কারোর ফোন বাজছে না। মোস্ট ইম্পর্টেন্টলি এতগুলো হলে থিয়েটার দেখেছি, একটা হলে ফোন বাজেনি। মাঝে মাঝে আমি চেক করে নিতাম যে এত কথা বললাম, আমার নিজের আবার বাজবে না তো।
মানুষ থিয়েটার দেখবো মাথা নিয়ে যদি বসেন, তাহলে থিয়েটার হবে ভাই সে দেশে, কিছু করার নেই। সেখানকার থিয়েটার আর্টিস্টরা এবং আমার স্টুডেন্টরাই, আমি যেহেতু ইংলিশ অ্যান্ড ড্রামা ডিপার্টমেন্টে গিয়েছিলাম, আমার স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞাসা করেছি, আমি মোটামুটি 30-32 জন স্টুডেন্ট নিয়ে কাজ করছিলাম। তাদের মধ্যে থেকে অন্তত 16 জন আমাকে বলেছিল, 15-16 জন অন্তত, মানে ধরে নাও 50% অফ দেম, তারা বলেছিল যে তারা থিয়েটারই করতে চায়, আর কিছু করতে চায়। এবং এবং তারা কেউ বলেনি যে তারা থিয়েটারে শুধু অভিনয় করতে চায়, ছেলে মেয়ে নির্বিশেষে। তারা কেউ বলেছিল যে আমি সাউন্ড নিয়ে কাজ করতে চাই, কেউ বলেছিল আমি লাইট নিয়ে কাজ করতে চাই, অনেকেই মেজরলি বলেছিল লোকজন অভিনয় করতে চায়, কেউ বলেছিল আমি স্ক্রিপ্ট লিখতে চাই। ভেরি ইন্টারেস্টিংলি তারা সবাই থিয়েটারের সাথে থাকতে চায়। যারা করতে চায়নি তারাও উইকেন্ডে থিয়েটার দেখতে যায়। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট, কি বলবো, এটা না একটা পারিবারিক জায়গারও ব্যাপার। মানে ধরো আমাদের বাড়িতে আমরা কিরকম, মানে আমি বলছি সাধারণ মধ্যবিত্ত বাড়ির বাবা মায়েরা প্রত্যেকে যদি ভাবেন যে ছেলে মেয়েরা যারা 5, 6, 7, 8 অন্তত হাই স্কুলে উঠেছে, তাদেরকে নিয়ে আমরা উইকেন্ডে খেতে যাব, আগে একটা থিয়েটার দেখবো, তারপরে আমরা কোথাও একটা খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি আসবো, কটা ফ্যামিলি ভাবে? আমিও তো একটা স্কুলে পড়িয়েছি, সেই স্কুল থেকে আমি আরো 5টা স্কুলে বিভিন্ন ইন্টার স্কুল প্রোগ্রামে বলো, এতে বলো গেছি, আমি তো আলোচনা করেছি, দেখেছি কটা ছেলে মেয়ের প্যারেন্ট, ছেলে মেয়েদেরকে তো দোষ দিয়ে লাভ নেই, তারা তো আকাশ থেকে পড়ছে না, কটা ছেলে মেয়ের প্যারেন্টসরা এইভাবে নিয়ে যাচ্ছেন, নাইট শোতে সিনেমা দেখা, আইসক্রিম খাওয়া হচ্ছে, ডিনার করতে যাওয়া হচ্ছে, কিন্তু চলো আমরা সবাই মিলে আগে একটা থিয়েটার দেখবো, তারপরে আমরা খেতে যাব। আমি ব্রিটেনে গিয়ে প্রচুর ছেলে মেয়েকে যখন আমি এটা বলতে শুনেছি, তোমরা ছোটবেলা থেকে থিয়েটার দেখবা, থিয়েটার কেন দেখবো না, মানে উইকেন্ড মানে তো থিয়েটার দেখা তারপরে খাওয়া, সো উইকেন্ড মানে থিয়েটার দেখা এবং তারপরে খাওয়া। এটা মেজরলি স্টুডেন্টদের বাবা মায়েরা এই প্র্যাকটিসটা করিয়েছেন। এরকম না যে তাদের সবার ফ্যামিলি খুব ভীষণ সুন্দর এবং হ্যাঁ মানে বা সবার বাবা মা খুব বড় চাকরি করেছেন বা তাদের মধ্যে কোনো প্রবলেম নেই। আমার এক মানে কোনো দিক থেকেই আসে না, তাও বলছি কথাটা, আমার এক ছাত্রী ছিল, তার মায়ের দ্বিতীয় বিবাহ যার সাথে হয়েছে, সেই ভদ্রলোক পর্যন্ত এই কালচারটার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে গেছেন, মানে তারা যখন পরবর্তীকালে ওনার সাথে বসবাস করেছে। এটা একটা খুব জেনারেল কালচার, মানে কার সাথে কার কি হলো আর কে কেমন চাকরি করে আর কার বাড়িতে কটা ডিভোর্স হলো তার সাথে কোনো সম্পর্ক নেই। দিস ইজ আ ভেরি জেনারেল কালচার যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, ফ্যামিলি টাইম মানে খেলা দেখবো, থিয়েটার দেখবো, খাওয়া দাওয়া করব, এবং এই খেলা দেখা, থিয়েটার দেখা, এগুলোকে এই যে মজ্জার মধ্যে গুঁজে গুঁজে দেওয়া, সেগুলো কোথাও না কোথাও নিয়ে গিয়ে কিন্তু পরে বড় হয়ে ওরাও যেন ওদের বাচ্চাদেরকে ওটাই করাতে হয়। হয়তো আমি 2014 ছেড়ে এসেছি যাদেরকে, তারা তখন সেকেন্ড ইয়ারে পড়তে আসবে, হয়তো অনেকেরই বিয়ে হয়ে গেছে, আরো 10 বছর কেটে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমি অনেকের ছবিও ফেসবুকে ইত্যাদিতে যতদিন ছিলাম দেখেছি, ওরাও হয়তো তাই করছে, হু নোজ। তো আমাকে তো এটা ভেতরে দিয়ে দিতে হবে যে থিয়েটার দেখবো, খাওয়া দাওয়া করবো, মানে আমি বলছি বাবা মায়েরাই যদি এটা বুঝে দেন তাহলে এটা খুব ইজিলি হয়ে যায়। আমরা এখানে কি খুব একটা হতে দেখছি, মানে এটা আমার প্রশ্ন, আমি হয়তো অনেকটাই জানি না, কিন্তু আমি যে ক্রাউডকে দেখেছি, আমিও বাচ্চাদেরকে দেখেছি, টিনেজার্সদেরকে দেখেছি, অনেকটা 5 বছরের উপর চাকরি করেছি আমি স্কুলে, মানে স্কুল খুব ওই জায়গাটা যে তুমি বুনিয়াদটা ধরতে পারবে কি হচ্ছে না হচ্ছে, দেখিনি। সিনেমা দেখতে যাচ্ছে, খেতে যাচ্ছে, ক্লাবে যাচ্ছে, বাট নট থিয়েটার দেখেই না। খুব মানে একদম পাড়াতে ওখানে আমাদের অডিটোরিয়ামের পাশে, জানেন তো, ওখানে থিয়েটার হয়, এরকম কেউ একটা বললো আমাকে থিয়েটার ফেস্টিভ্যাল হয়, ও তাই নাকি, হ্যাঁ আমার বাবা তো থিয়েটার ফেস্টিভ্যাল ওখানে কমিটিতে আছেন, একটি বাচ্চা একবার বললো, বললাম বাবা দারুণ দারুণ, তাহলে বেহালা একটা বড় থিয়েটার ফেস্টিভ্যাল, সেখানে এক ভদ্রলোক, তার ছেলে আমাদের স্কুলে পড়তো, বললো যে আমার বাবা কমিটিতে আছেন। বললাম বা তাহলে তো দারুণ ব্যাপার, তাহলে তো রোজ থিয়েটার দেখা হচ্ছে। সে বললো না, 10 দিনের ফেস্টিভ্যাল, একদিন গেছে সে থিয়েটার দেখতে। কেন? তার বাবা কমিটিতে আছেন, কেন তাকে অন্তত 4টে থিয়েটার দেখালেন না?
এই প্রশ্নগুলো করতে, এগুলো না খুব গ্রাসরুট লেভেলের সমস্যা। ওই থিয়েটার আমরা একদিনে আলোচনা করব, 4টে সেমিনার করব, আর 5টা ইন্টারভিউ নিলাম, আর খবরের কাগজে লিখলাম, আর রিসার্চ করলাম। সমস্যা অনেক গভীরে, সমস্যা লাইফস্টাইলে। আর সেটা না কোথাও একটা, ওই বললাম না, আমি সামহাও অনেকভাবে ব্যাপারটা বুঝেছি। তো আমার এখন মনে হয় যদি আমি সত্যি সত্যি থিয়েটার নিয়ে কাউকে কাজ করবো মনে করি, বা কাউকে বলি যে তুমি অভিনয় করো, আমি না এই সবটা তাকে দিতে চাই, পুরো নলেজটা নিয়ে করতে নামো, যাতে তুমিও কোনো ভ্রান্তির মধ্যে না থাকো। কারণ লোককে আমি ভ্রান্ত হতে দেখেছি এবং আশাহত হতে দেখেছি। এরকম কথা আমাকে, মানে আমি নাম করছি না আজ আর, কিন্তু এরকম কথা আমি রেপার্টরির ছেলে মেয়েদেরকে বলতে শুনেছি, যারা বলছে যে হাউস রেন্ট তাও 4 জনে মিলে দেয়, বা 2 জনে মিলে, বা 3 জনে মিলে হাউস রেন্ট দিয়ে কলকাতায় টালিগঞ্জে থাকছে, যে তারপরে আর টাকা নেই হাতে। তারা গভর্নমেন্টের রেপার্টরি আর্টিস্ট ছিল, কোথায় ফান্ডিং, কোথায় টাকা? অত সহজ? ছেলেমেয়েগুলো খাবে না, দাবে না, যাতায়াত করার টাকা থাকবে না, তারা রিহার্সাল করবে, তারা মাসের পর মাস শো করবে, এটা কি অত সহজে হয়? সিস্টেমটার মধ্যে অনেক রকম গন্ডগোল রয়েছে। সেটা কিছুতেই ওই, হ্যাঁ মানে আমাদের এই গর্বটা থাকা ভালো যে আমরা বাংলায় খুব থিয়েটারের প্র্যাকটিস হয়, কিন্তু সেটা ওই না থাকা ভালো, এবং তার জন্যই হয়তো কিছুটা আছে গো এখনো, তার জন্যই হয়তো কিছুটা হচ্ছে এখনো। কিন্তু যদি এরকম হয়, আমি যেটুকু মনে হয়, এটা আমার তো একদম পারসেপশন, যে হারাচ্ছেও তো কোথাও। এরকম যদি চলতে থাকে বেশি দিন আর কিন্তু পরে মানে ধরো না, আমি মিথ্যে কথা বলছি না, কিন্তু আমাকে যদি থিয়েটার সত্যি রুজি রুটি যোগানটা দিত, আমি অনেক পরে গিয়ে হয়তো, মানে আমি হয়তো এই জন্য অন্য মাধ্যম এক্সপ্লোর করতাম, কারণ অন্য মাধ্যম এক্সপ্লোর করার ইচ্ছে হয়েছে আমার। টেলিভিশন তো আমার ইচ্ছে হয়েছিল বলে আমি এক্সপ্লোর করিনি। আমি আর পড়াতে পারছিলাম না, আমার ইচ্ছে করছিল না, আমি অভিনয় করতে চাইছিলাম, আর টেলিভিশন আমাকে রোজ অভিনয় করার জায়গাটা দিল, আর আমাকে সাফিসিয়েন্ট টাকা দিল। মেজর রিজন, আমার সংসার চলবে না তো, আমাকে কিছু না হলেও হাউস রেন্ট, মেডিক্লেম, এগুলো তো আজকাল জড়িয়ে গেছে জীবনের সাথে। ধরো একটা লোকের আর কোনো খরচা নেই, সে নুন ভাত খেয়ে থাকে, তারপরে তাকে মেডিক্লেমের টাকাটা দিতে হয়। যদি তার কেন, তার সবসময় মাথায় ঘুরবে যে এই বাবা আমার তো মেডিক্লেম নেই, তাহলে আমি কি করবো, অসুস্থ হয়ে গেলে কি হবে? আমার বাড়িতে বয়স্ক বাবা মা থাকলে আমাকে তাদের মেডিক্লেমের টাকাটুকু দিতে হবে, নিজের যদি নাও দিই। বেসিক মিনিমাম আমাকে থাকছি বলো, যার নিজেদের বাড়ি ঘর, তাকে প্রপার্টি ট্যাক্স দিতে হচ্ছে, যে থাকছে না সে রেন্ট দিচ্ছে, ইলেকট্রিসিটি বিল দিচ্ছে। তুমি সব মিলিয়ে দেখো না, তারপরে তুমি বলো না যে সেই টাকাটা আমাকে রোজ থিয়েটার দিয়ে দেয়। দিতে পারছে না, তবু খুব আফসোস আমার দিতে পারছে না বলে, কিন্তু মুভ করতে হচ্ছে মানুষকে, কি করবে? অনেক থিয়েটারের ছেলেমেয়েরা এখন চেষ্টা করছে যে টেলিভিশন করবো না, যাদের প্রফেশন আছে, যারা পারছে, যে ঠিক আছে অ্যাফোর্ড করতে পারছি, টেলিভিশন করব না, আমরা বেছে কাজ করব, আমরা থিয়েটারটা করে যাই, পাশাপাশি আমরা ছবি এলে ছবি করব, ওয়েব সিরিজ এলে ওয়েব সিরিজ করব। তারা অনেকদিন অপেক্ষা করছে, তারপরে হয়তো কেউ কেউ সত্যি একটা সাকসেস পাচ্ছে। আমারই পরিচিত প্রচুর, আমার ভাই বোনেদের মতন, বন্ধুর মতন মানুষেরা, তারা যারা ওয়েট করতে পেরেছেন তারা পারছেন, তারা টেলিভিশন করছে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার লড়াইটা তো টেলিভিশনের সঙ্গে নয়, আমার ইনফ্যাক্ট কারোর সাথে লড়াইই নেই। আমার বক্তব্য হচ্ছে থিয়েটার আমাকে তো, তোরাও তো ফাইনালি থিয়েটার করে সার্ভাইভ করলি না, তোরা হয়তো আমার থেকে একটু বেশি অপেক্ষা করছিস, করে ওয়েব করছিস বছরে বেছে 4টে, কিন্তু তোরাও জানিস ওই টাকাটা এলে তোরা ইউ অলসো সেভ ফর দ্য রেনি ডে, বিকজ রোজকার টাকাটা তো আমাকে শো করে আমি পাচ্ছি না। এটা আমার কাছে কষ্টের, বেদনা। কিন্তু তুমি এখন বলতেই পারো, বা ইন্টারভিউ যারা শুনবেন তারা এরকম কমেন্ট করতে পারেন, তো পাল্টানোর জন্য আপনি কিছু বলুন, এত বড় বড় কথা বলছেন। পারিনি তো, আমি তো অলরেডি হেরে গিয়ে সিস্টেম ধরে নিয়েছি যে আমাকে সার্ভাইভ করতে হবে। আমি বাবা মার একটি মাত্র সন্তান, এবং আমার বাবা মা মধ্যবিত্ত। আমার বাবা আমার খুবই সৎ মানুষ ছিলেন, জীবনে কোনো কিছুই 2 নম্বরই জানতেন না, ফলে আর ওই মানে ওগুলো খুবই ব্যক্তিগত কথা, আমি ওটাতে যাচ্ছি না। কিন্তু আমি বলছি যে তার ফলে আমাকে সার্ভাইভ করার জন্য আমাকে রোজকার কাজ করতে হচ্ছে। আমি রিগ্রেট করি না আমি টেলিভিশন করি, আমি খুবই গর্বিত যে টেলিভিশন আমাকে রোজ অভিনয় করার সুযোগ করে দিয়েছে, এবং টেলিভিশন আমাকে আমার ব্রেড বাটার
সংগ্রহ করতে সাহায্য করেন এবং আমাকে বিস্তীর্ণ এরিয়া জুড়ে মানুষ ভালোবাসেন। মাস পাওয়ার আমি হ্যাঁ, ফিল তুমি তো করেছি এখন তো সেটা। ঘরে ঘরে পরিচিত তো। হ্যাঁ, কিন্তু ওটাই বলছি যে আমি ওই ভালোবাসাকে আমি অশ্রদ্ধা করবো কি করে? খুব ভালো হতো আমি থিয়েটার করে সেটা পেলে, কিন্তু ফাইনালি আমি আমার অভিনয় দিয়েই তো পৌঁছচ্ছি। আমি তো একা লোকের ঘরে ঘরে গিয়ে প্রণাম করছি যে আজ আমি 10টা বাড়ি ঘুরে এলাম, আপনারা ভালো তো, এটা তো করছি না। আমি তো অভিনয় করেই ওই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করছি, আমি তো অন্য কোনো মিডিয়াম নেই। তাহলে ঠিক আছে, যে অভিনয়টুকু তো অন্তত আমাকে থিয়েটারই করতে শিখিয়েছিল। থিয়েটার আমি বলবো আমার গুরু। যদি আমি বলি যে আমার গুরুকে, থিয়েটার আমার গুরু। আমি কোনোদিন বলতে পারবো না যে ওই বেসটা ছাড়া আমি এতদূর যেতে পারতাম। ওটাই কিন্তু আমাকে, ওই যে প্রথম ফিল করা যে আমি একমাত্র স্টেজে উঠলে কাল্পনিক চরিত্রের আওতায় থাকলে আমাকে আর কিচ্ছু আমার গায়ে লাগে না, বদর করে না, ওইটা কোথাও এখনো মানুষ হিসেবে আমাকে অনেক হেল্প করে। জানো, ধরো আমি রেগে গেছি প্রচন্ড, মানে লেফট অ্যান্ড রাইট কাউকে ছেড়ে দেবো, বা আমি রেগে আছি সময়ের উপর, পরিস্থিতির উপর, সিচুয়েশনের উপর, একটা কালেকটিভ মাসের উপরে, কোনো পলিটিক্যাল পার্টির উপরে। আমি যতটা সেটা অভিনয়তে যখনই কনসেন্ট্রেট করি আমি বুঝতে পারি আমার আরাম হচ্ছে। আর আমি সবসময় চেষ্টা করি যখনই স্কোপ পাই এই প্রত্যেকটা জিনিসকে ওটার মাধ্যমে বের করে দেওয়া। যত রাগ আছে, যখন রাগের দৃশ্যে অভিনয় করতে হবে সবটা মনে রাখো। যত দুঃখ আছে এমনি কেঁদো না, মনে রাখো তুমি পারবে বের করে দিতে। আর অ্যাক্টার্স আর ব্লেসড ইন দ্যাট ওয়ে যে আমাদের স্কোপ আছে, আমরা বের করে দিতে পারবো। তো আমার মনে হয় যে কোনো কারোর সাথে কোনো বিরোধ নেই। থিয়েটার অবশ্যই প্রত্যেকের গুরু। যারা যারা থিয়েটারের থেকে এসেছি, টেলিভিশনই করি, ছবি করি, ওয়েব সিরিজই করি, থিয়েটারই করে যাই, থিয়েটার আমাদের গুরু আজীবন ছিল, আছে, থাকবে। এবং থিয়েটারের যে স্কুলিং বা থিয়েটারের যে প্র্যাকটিস বা যে সর্বাঙ্গীন শিক্ষা, অন্তত যেভাবে আমি তৈরি হয়েছি, সেটা আমার মনে হয় যদি না থাকতো আমি এতগুলো কথা বলার জায়গাতেই আসতাম না। তো ওই থিয়েটারকে যদি আমি গুরুস্থান দিই তাহলে আমার আভূমি প্রণাম থাকবে, এছাড়া আমার সত্যিই আর কিছু বলার নেই। আমার শেষ একটা সেট অফ কোয়েশ্চেন্স আছে। বলো। আমি একসাথেই তোমার প্রশ্নগুলো করছি, আমার মনে হয় তোমার একসাথে কালেক্টিভলি উত্তর দিতে সুবিধা হবে। আমার যেটা শেষ তোমার কাছে একটা সেট অফ কোয়েশ্চেন্স, আমরা তো অনেকজনের সাথে কথা বলছি হ্যাঁ, এবং অনেককে দেখেওছি, আগেও কথা হয়েছে, শুধু যে এইটার জন্যই কথা বলছি তা না, আগে আমরা কথা বলেছি অনেকের সাথে। সিনিয়র যারা মানুষ আছেন তাদের একটা বক্তব্য, যারা থিয়েটারের সাথেও ছিলেন এবং এখন টেলিভিশনেও রয়েছেন, সিরিয়ালও করছেন, অন্যান্য মিডিয়াতে কাজ করছেন, তাদের একটা আমরা শুনেছি এরকম কথা যে নতুন যারা আসছেন তাদের সেই ইচ্ছা, শেখার ইচ্ছা বা তাদের যে অনুশীলনের মধ্যে দিয়ে যাওয়া উচিত সেটা তারা যাচ্ছেন না। এটা একটা তাদের মনে হওয়া, একটা বেশ বড় সংখ্যক মানুষের এটা মনে হওয়া। হুম, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যারা অন্যান্য মিডিয়াতেও আসছেন, হুম, করছেন বা ভাবছেন এখান থেকেই তারা রুজি রুটি করবেন, এবং সেটাই খুব স্বাভাবিক, ভাবাটার মধ্যে কোনো অসুবিধা নেই, তাদের কাছে থিয়েটারের প্রকৃত অর্থে অনুশীলন করাটা কতটা প্রয়োজনীয়। এবং সর্বশেষে যারা এখন থিয়েটার করতে চাইছেন বা অন্যান্য মিডিয়াতেও কাজ করতে চাইছেন, তাদেরকে তাদের অভিনয় এবং আনুষঙ্গিক সমস্ত জিনিসগুলো শেখার জন্য তোমার কি সাজেশন বা তোমার তাদের প্রতি কি বক্তব্য? দেখো, আমার অবজারভেশন বলে কিছুটা সত্যি, মানে আমি বলছি না সর্বৈব সত্যি, সবসময় প্রত্যেক সময় এরকম কিছু মানুষ থাকে যারা এক তো শিখতে চায়, আর না হলে যেভাবে হোক শিখে নেয়। আমি তাদের মধ্যে একজন। শিখে নেব, যে পরিস্থিতিতেই ফেলুক আমাকে, আমি ঠিক শিখে বেরিয়ে যাব। এখন অনেকেই আছে যাদেরকে বানান করে তোমাকে শেখাতে হবে, কারণ তাদের ধাত ওটা। হয়তো আমি বলছি না কেউ মেরিটে কেউ কম বেশি, আমি বলছি যে কেউ কেউ শিখে নিতে পারে, কাউকে 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 তোমাকে বলতে হবে যে তোমাকে এটা শিখে নিতে হবে। দুটো কারণে আমার মনে হয় ইন্টারেস্ট লুজ করছে। এক নম্বর ওই যে বললাম যে কতটা ছোটদেরকে গাইড করছি এই বিষয়টাতে, যে এটাও একটা সিরিয়াস মিডিয়াম, এটাতে এটা দেখা উচিত, এটা দেখলে সেখান থেকে ভাবা উচিত যে তুমি করবে, করতে চাও। মানে আমার যেরকম মনে আছে, আমার বাবা মা পিসি সরকারের ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলেন। ম্যাজিক শো দেখানোর পর আমার বাবা যখন দেখলেন আমি খুবই ফ্যান হয়ে গেছি, বাবা আমাকে জিজ্ঞেস ম্যাজিক শিখবে? আমার বাবা সবসময় আমাকে এটা জিজ্ঞাসা করতেন, শিখবে, কিছু শিখতে ইচ্ছা করছে? আমি বলেছিলাম হ্যাঁ শিখবো, ঠিক আছে আমি যোগাযোগ করছি। বাবা সিরিয়াসলি খোঁজ নিয়েছিলেন পিসি সরকারের ওই যিনি ম্যানেজার, যিনি এনেছিলেন আর কি, তাদের সাথে কথাবার্তা বলেছিলেন এবং খোঁজ নিয়েছিলেন, এবং একটা ম্যাজিকের ক্লাসেরও বাবা খোঁজ পান। এবং তারপরে
finally I lost interest and I was more interested to acting, so that's a different issue. কিন্তু এই যে বলছি বাবা মায়েদেরকে না বিভিন্ন জিনিসে নিয়ে যেতে হবে এবং দেখাতে হবে ছেলে মেয়েদেরকে একদম ছোট্টবেলা থেকে, এবং জিজ্ঞাসা করতে হবে তোমার এটা ভালো লাগছে, তুমি শিখবে। বাবা মায়েরা তুমি শিখতে চাও এই কথাটা জিজ্ঞাসা করা ভুলে গেছেন। কি করেন বাবা মায়েরা, ও আমি দেখেছি ইদানিং বাবা মায়েদের এরকম সিচুয়েশন যে ওর না টিউসডেটা ফাঁকা আছে, বাকি সব কটা দিন ওর সায়েন্সের টিউশন, ওই দিন আর্টসের টিউশন, তাহলে ওই দিন ওকে কিসে দিই, ওকে সাঁতারে দিয়ে দিই। বাচ্চা হয়তো শিখতেই চায় না সাঁতার, বাচ্চা হয়তো সালসা শিখতে চায়, বাচ্চাকে আমি করাবই সুইমিং, কেন বাড়ির পাশে সুইমিং পুল, আমি কষ্ট করবো না, আমি নিয়ে গিয়ে সালসা শেখাবো না। কোনো বাচ্চা সালসা শিখতে চায় না, শিখতে চায় ভারতনাট্যম, আমি দেবো না, সালসা ক্লাস তো আমার পাশে হয়, কিংবা অমুকের ছেলে শেখে খুব স্মার্ট, ব্যাপারটা তুমিও শিখবে। ইদানিং বাচ্চাদেরকে প্রেশার করিয়ে দিয়ে আমার এটা মনে হচ্ছে তুমি এটা শেখো, আমি তাই তোমাকে বলছি তোমাকে এটা শিখতে হবে। এইটা না মোস্টলি প্যারেন্টসদের প্রবলেম। আমি যেহেতু শিক্ষকতা করেছি এবং প্রচুর পেরেন্ট এবং স্টুডেন্ট মানে বাচ্চা ডিল করেছি এবং টিনেজ তো খুব বেশি ডিল করেছি, আমি এটা বারবার বলতাম যে আপনারা না ছেলে মেয়েদেরকে একটু জিজ্ঞাসা করুন কোনটা ওদের এরিয়া অফ ইন্টারেস্ট, আর সেটা শিখতে দিন। কে বলতে পারে যে আপনাদের ছেলে মেয়ে ওইটাতে হয়তো ক্যারিয়ার তৈরি করলো, কোনো দরকার নেই জোর করে কমার্স পড়বে না সায়েন্স পড়বে না আর্টস পড়বে, এই প্রেশারগুলো করবেন না, সবাই সবকিছু করতে পারে না। প্রথম কথা বাবা মায়েদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং দেখাতে নিয়ে যেতে হবে নতুন নতুন জিনিস, বিশেষ করে থিয়েটার, এবং জিজ্ঞাসা করতে হবে তোমার শিখতে ইচ্ছে করছে, তুমি শিখবে। যোগাযোগ করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে এবং ছেলে মেয়েদেরকে ভর্তি করতে হবে। তারপরে তো থিয়েটারের দলগুলো দায়িত্ব নেবে, বা কেননা আমাদের এখানকার নিয়মটা দেখো, আমাদের তো ওইভাবে কোনো ইনস্টিটিউশন নেই, থিয়েটারের দলগুলি শেখায়, শেখানোর জায়গা থেকে বলছি, সেটাও একটা সমস্যা। ধরো আমার সবসময় মনে হয় যে একটা প্রপার মানে নাচের স্কুল আছে, গানের স্কুল আছে, আঁকার স্কুল আছে, থিয়েটারের কোনো স্কুল নেই কেন? একটু তো হতে পারে, মানে মানে এই দলগুলোর থেকে কিছু ক্লাস হয়, এবার সেটাকে আমরা আরো বাড়াতে পারি, কিন্তু সেইগুলো তো আরো পরের কথা। প্রথম কথা হচ্ছে যে ছেলেমেয়েরা কি এগিয়ে আসছে, কতজনের বাবা মা তাদেরকে থিয়েটার দেখাতে নিয়ে যাচ্ছেন এবং বলছেন তুমি এটা শিখবে, ভালো লাগছে, অভিনয় করতে চাও না। 2 নম্বর হচ্ছে যে এই যে শেখার ইচ্ছে নেই বলছো, আমার মনে হয় আরো একটা প্রবলেম, বিশেষ করে বাবা মায়েদের না বড্ড বড্ড বেশি ইচ্ছে হচ্ছে ছেলে মেয়েদেরকে কবে আমি স্টেজে দেখবো আর না হলে কবে আমি পর্দায় দেখবো। আর এই যে একটা ফেমাস হয়ে যাওয়ার চক্কর তৈরি হয়েছে, এটা খুব ডেঞ্জারাস ফাঁদ। আরো বেশি বড় বড় আমি বলবো কুৎসিত ফাঁদ হচ্ছে সোশ্যাল মিডিয়া আর এই রিলস আর 30 সেকেন্ডসে ফেমাস হয়ে যাওয়া। সবার ইউটিউব চ্যানেল আছে আর সবার আর এই 30 সেকেন্ডে আমি যা হোক একটা করে দিচ্ছি, আমি কিছুতে ট্রেন্ড নই, আমি কিচ্ছু নেই, জ্যাক অফ অল ট্রেডসও নই, আমি মাস্টার অফ নান, এবং আমি কর্ম করছি। আমি আরে জোক বলাটাও ইজ অ্যান আর্ট, কমেডিয়ানরা এমনি এমনি তৈরি হয়ে যান, তাদেরও অসম্ভব স্কিলড হতে হয়। আমি কিভাবে জিনিস তৈরি করব সেটার পেছনে মগজ থাকতে হবে, কিছু কোনো মেরিট থাকুক না থাকুক, যে কোনো জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে, যে কোনো জিনিস নিয়ে মানুষ হাহাহি করছে। আমি অবাক হয়ে যাই ইদানিং দেখে, যত খারাপ কন্টেন্ট তত হেট্রেড ভর্তি কমেন্টস তাতে, কিন্তু ফলোয়ার্স কমছে না। সেগুলো তাদেরকে টাকা দিচ্ছে এবং এটা দেখে দেখে ইয়াং জেনারেশনও সেটাই করছে। হাতে সবার একটা করে স্মার্টফোন, ক্লাস 5-6 হলেই বাবা মা ভাবে ছেলে মেয়ে ভীষণ ইনসিকিউর হয়ে পড়বে, দিয়ে দাও, এবং তারাও না এটাই করছে এবং বাবা মা দেখছে ভালোই তো টাকা আসছে, ফেমাস হচ্ছে। আমার ধারণা এই ব্যাপারটা যতদিন না পর্যন্ত এই লুপটা বন্ধ হবে ততদিন পর্যন্ত তুমি এটাতে ঢোকাতেই পারবে না, বিকজ দিস আ ভেরি রং লুপ। আর আমি খুব টায়ার্ড খারাপ কন্টেন্ট আর খারাপ কাজ দেখতে দেখতে, আর ওই 30 সেকেন্ডে ফেমাস হয়ে যাব এই চিন্তা ভাবনা নিয়ে লোকজনের হিউজলি টাকা পায় তো এগুলো করে, মেয়েটা থেকে তো টাকা দেওয়া হচ্ছে, তো এটা ভয়ঙ্কর, এটা একটা রোগের পর্যায়ে পৌঁছেছে। আমি আই হ্যাভ নো আইডিয়া এই লুপটা থেকে বার করে কি করে আবার আমি ছেলে মেয়েদেরকে শিক্ষামুখী করবো, আমার জানা নেই। কারো কোনো বিরক্তিও নেই এটা নিয়ে, নাচতে পারো না পারো নাচছে, গাইতে পারো না পারো গাইছে, যোগ বলতে পারো না পারো বলছে। আর মানে এই কন্টেন্ট গুলোকে কোথাও মানে আটকানোর যদি কোনো সুযোগ না থাকে, না কোনো ফিল্টারেশন নেই। এবং আমি অবাক হয়ে দেখেছি ইদানিং ইনস্টাগ্রাম একটা জিনিস শুরু হয়েছে, ধরো কেউ তোমাকে বাজে কমেন্ট করলো, বডি শেম করতে পারে, সেক্সুয়ালি হ্যারাস করতে পারে, ইনস্টাগ্রাম অপশন রাখছে যে তুমি তাদেরকে ব্লক করে রিপোর্ট করতে পারো,
কিন্তু যে মুহূর্তে তুমি ব্লক করে রিপোর্ট করছো ওরা কিন্তু রিপোর্টটা নিচ্ছে না। না, ওরা তোমাকে ফেরত এসে বলছে যে ওটা কোনো কমিউনিটি ফিলিং হার্ট করেনি। হোয়াট ইজ আ কমিউনিটি ফিলিং, আই ওয়ান্ট টু নো। আর একদমই তাই। কোনটা হার্ট না করা, আই ওয়ান্ট টু নো। ইফ আই হ্যাভ আ প্রবলেম, আই রিপোর্টেড দ্যাট, you guys are telling me that is not hurting any community feeling. What is that? I don't understand. This is probably মেটার পলিটিক্স, যাতে আমাদের সর্বাঙ্গীন একটা অবক্ষয় তৈরি হয়। এবং বিশ্বাস করো, যেহেতু ভারতবর্ষের ইকোনমি এখনো তো ওই জায়গায় পৌঁছয়নি, মানুষ যে কোনো সোর্স থেকে যে টাকা পায় না, তারা না মানে কারোর ধার ধারছে না, এবং কোনো বয়সেরও এদিক ওদিক নেই গো। মানে 18 বছরের নিচের লোকেও কন্টেন্ট বানাচ্ছে, 18 বছরের লোকেও কন্টেন্ট বানাচ্ছে, 61 বছরের লোকও কন্টেন্ট বানাচ্ছে, এবং ওই যে বললাম কেউ কিছু জানে না, এবং কেউ কেউ তো এরকম কন্টেন্ট বানাচ্ছে যেটা কোনো মানে নেই। Exactly. এক ভদ্রমহিলা রোজ খেতে বসেন, কি খাবার নিলেন সেটা দেখান, এবং সেটাও আমি বুঝতাম যে আমরা বাড়িতে সবাই ডাল ভাত বেগনি ভাজা কুমড়ো ভাতে সবাই খাই রে বাবা, ওটা দেখানোর কিছু নেই। তাহলে তুমি এক্সক্লুসিভ কিছু করো যেটা কিন্তু কথা। উনি দেখান এবং তারপরে উনি হঠাৎ করে বলেন এবার আপনারা সবাই আমার একটা গান শুনুন। বলে উনি কুৎসিত, মানে আমি বিশ্বাস করা, আই এম ভেরি সরি টু সে, প্রবাবলি উনি জানেন যে উনি খুব খারাপ গান গান, তাই উনি গান করেন, এবং উনি খেতে খেতে মুখ থেকে ভাত ছিটকে যাচ্ছে, কুৎসিত ভাবে উনি গান গাইছেন, এবং সেটার নিচে লোকে জঘন্য কমেন্ট করছে ওনাকে, এবং ওই কমেন্ট গুলোর জন্যই যেহেতু ওনার রিচ বাড়ছে, উনি Exactly. টাকা পাচ্ছেন ফ্রম মেটা, দ্যাটস ওয়াই শি ইজ ওকে উইথ ইট। উনি রোজ আরো ভালগার হচ্ছেন, আরো খারাপ কুৎসিত করছেন, এটাই। হচ্ছেন, এবং লোকে আরো খারাপ কমেন্ট করা বাড়ি দিচ্ছে, এবং পাবলিকলি ওনাকে যেভাবে হিউমিলিয়েট করা হয়, ওনার রাতে কি করে ঘুম হয় আমি জানি না। এটা এই ধরনের কন্টেন্টে ভরে গেছে ইন্টারনেট, এবং ভারতবর্ষের মতন দেশ যাদের ইকোনমি খুব এখনো উন্নত নয়, তারা যদি মাসিক একটা রোজগার শুরু করে এইগুলো করে, তুমি তাদেরকে কোনোদিন আর কিছু শেখাতে পারবে বলে আমার মনে হয় না। আই এম পিসড অফ, অ্যান্ড মানে আমার খুব ভালো লাগছে যে আমি রাগটা এখানে প্রকাশ করতে পারছি। আমরা শেষ, এইটা জবে থেকে তৈরি হয়েছে, শেষ হয়ে গেছে। কেউ কেন শিখবে বলো তো? শিখে এত বছর পরিশ্রম করে এত কিছু শিখে আমি যে জায়গাটা পৌঁছাবো, আমি চারটে কুৎসিত কন্টেন্ট তৈরি করলে তার থেকে বেশি টাকা পাবো। তার মধ্যে প্যারেন্টসদের অসুবিধে। আরে যে অন্তত যে ছোটরা অন্তত এই ভুলটা করছে, ফোনটা নিয়ে নাও, বাড়ি থেকে তোমরা বন্ধ করে দাও ওটা, ফোনটা নিয়ে নাও, তোমার দরকার নেই। ছেলে মেয়ে এখনো ওই টেপা ফোন পাওয়া যায়। যদি ক্লাস 6 থেকে ক্লাস 12কে তোমাকে, ক্লাস 10 অব্দি স্টুডেন্টকে তোমাকে পড়াশোনার জন্য মানে সিকিউরিটির জন্য ফোন দিতে হয়, ফোন মেসেজ কাজ করে, এ কাজ করে, ওরকম একটা ফোন দিলেই হয়, বাবা মাকে সে জানাতে পারবে, কন্ট্যাক্ট একদমই করতে তাই। পারবে। তোমার অসুবিধাটা কোথায়? তুমি স্টপ করো বাচ্চাকে। আর এখন তো বাবা মায়েরা বাচ্চাদেরকে ইউজ করে টু মেক রিলস এন্ড হ্যাঁ। ব্লগস, দ্যাট ইজ লোকে দেখছে কিউট ব্যাপার, আরো বেশি মোর view। অফেন্সিভ, ভয়ঙ্কর অফেন্সিভ ব্যাপার সেটা। বাচ্চাকে ইউজ করছো, বাচ্চারাও তেমনি হচ্ছে, বাচ্চারা স্কুল যাচ্ছে, বাচ্চারা দেখছে বাবা মা বাচ্চাদেরকে বড় ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করছে, ভর্তি করে কিছুতেই আর পাবলিক ট্রান্সপোর্ট স্কুল পাঠাতে পারছে না। বাবা মারা যত বড় গাড়ি দিচ্ছে, বাচ্চা পরের দিন ফিরে এসে আরো বড় গাড়ি ডিমান্ড করছে, কারণ তার বন্ধু নিয়ে আসছে। এইটা যদি কালচার হয়, তুমি কাকে কি শেখাবে বলো না? তারপরে তো বাবা মা ডিসাইড করছে যে ও কালকে ছবি আঁকা শিখবে, পরশুদিন সুইমিং শিখবে, বাচ্চা শিখতেও চায় না। আর সেই বাবা মায়েরা বাচ্চাদেরকে কোনো রকম, বাচ্চাদেরকে স্টোরি রিড আউট করা, গল্প বলা, ঘুমানোর সময় গান করে পিঠ থাবড়ে দেওয়া, এইগুলো না একটা অ্যাটাচমেন্ট দিয়েছিল আমাদেরকে ছোটবেলায়। ঠিক। এখন কিসের অ্যাটাচমেন্ট? মা পাশের ঘরে রিল করছে, গান বাবা চালিয়ে অফিস দিল। থেকে ফেরেনি, বাচ্চাকে ইউটিউবে ভিডিও চালিয়ে দিয়েছে, বাচ্চা খেয়ে নিচ্ছে নিজে নিজে, চোখে দেখা আমার। এইভাবে কেউ কিছু শিখবে না। আমি বলছি এটা না একটা জেনারেশনাল অবক্ষয়। বিশ্বাস করো, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এই টাকা রোজগারের ফিকিরটা এই যে শুরু হয়েছে না, সস্তায় টাকা রোজগার করে নেবো, কেউ কিছু শিখছে না, নোংরা কন্টেন্ট, খারাপ কন্টেন্ট, বাজে কন্টেন্ট সব ক্লিক করছে, সব কিছুর জন্য আমি টাকা পাচ্ছি, খারাপ কাজ করছি যাতে টাকা পাই। হিউজ। এইভাবে কোনোদিন কোনো জেনারেশন সুস্থও থাকতে পারে না, খুব একটা মানসিকভাবে বিকৃত হয়ে পড়বে। কি করবে জানি তো না, ভালো আর্ট কি, প্র্যাকটিস কি। ফলে এটা বলা খুব কঠিন গো যে কোনটাতে তারা শিখবে বা কি হবে। এটা একটা ভীষণ বাজে জায়গায় দাঁড়িয়ে আছি, এবং আমি তো খুবই বিরক্ত। এবং আমার তো মনে হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অন্তত এই টাকা দেবো ওটা বন্ধ হয়ে যাওয়া উচিত।
কেন এত তো করতো না লোকজন, যদি টাকা না দিত না, টাকা এত না তো হলে এত করতো না। মানে ঠিক আছে, সোর্স অফ ইনকাম হয়ে গেছে। হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়া বরাবরই মানুষকে আমার ধারণা নার্সিসিস্টই বানায়। কেন প্রোফাইল পিকচার দিচ্ছ, কটা লাইক পড়ছে, কটা মেসেজ পড়ছে, 2 মিনিট অন্তর অন্তর মানুষ চেক করে। এবং এটাও একটা কারণ এটা আছে, আগেও ছিল, কিন্তু অর্কুট ফেসবুকের ছিল। আর শুরুতেও একটা ছিল। যেটা ব্যাপার হচ্ছে যে এখানে আমার যেটা মনে হয়, যদিও এটা পলিটিক্যাল হয়ে যাবে, কিন্তু মানে আমাদের যেহেতু এখানে চাকরির অভাব, সেরকম মানুষ তার পাচ্ছে না, হ্যাঁ এটা একটা মানে বড় লোকে কারণ। এটা শুনে বলতেই পারে যে আপনার কি, 2 পয়সা লোকে রোজগার করছে, নিশ্চয়ই, কিন্তু খারাপ কাজের বিনিময়ে হলে তো আমি মানে দেখো, একটা মানুষ খুন করা অপরাধ যেরকম, সেরকম একটা ভালো গানকে খুন করাও তো অপরাধ, একদম, তাই না? একদম। একটা ভালো নাচকে খুন করাও তো অপরাধ। না জেনে, যেরকম তুমি ইঞ্জিনিয়ার হতে পারো না, না পড়াশোনা করে না শিখে তুমি অভিনেতাও হতে পারবে না। দুটোই সমান সিরিয়াস কাজ। ঠিক। ইঞ্জিনিয়ার যদি একটা ব্রিজ বানায় যেটার উপর দিয়ে তুমি হেঁটে চলে যেতে পারো, তাহলে আমি মানুষের মনের এই মন থেকে ও মন সাঁকো বানাচ্ছি, আমি অভিনয় দিয়ে তৈরি করছি সেটা, যাতে মানুষ এই যে 8টার সময় টিভি খোলেন, আমি মানুষের ঘরে ঢুকে পড়ি, সবাইকে তো প্রভিশনটা দেওয়া হয়েছে ওই সিরিয়ালে যারা যারা অভিনয় করে, সবাই পারে কি একই রকম ভাবে মানুষকে রিচ করতে? নিশ্চয়ই না। তার মানে ওখানেই কোথাও একটা আমার স্কিল বলো বা আমার কাজের কি বলে গ্রহণযোগ্যতা বলো আলাদা হয়ে যায়। সবার তো, সবাই তো একরকম নয়, না, না, সেই একদম। কারণেই। তাহলে কোথায় আমার কাজটাকে কেন সিরিয়াসলি নেওয়া হবে না? অভিনয়ের সময় কেন আমাকে শুনতে হবে যে সবাই অভিনয় করতে? অভিনয় শেখার জন্য কারোর কারোর কোনো স্কুলিং লাগবে না, কারোর কোনো টেকনিক লাগবে না, কারোর কিছু। অনেকে এটা বলে ছোটবেলায় তো আমি নাচ করতাম, নাচ করতে তো নাচটাই করো না, অভিনয় কেন করতে এসছো? অভিনয়, অভিনয় মানে অনেকগুলো জিনিসের মেলবন্ধনে একটা আর্ট ফর্ম তৈরি হচ্ছে। নাচ করতে জানলেই অভিনয় করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। তো মানে বহু আর্ট ফর্মের সমন্বয়। এক্স্যাক্টলি। আবার এটাও ইম্পর্টেন্ট যে যেহেতু তুমি অভিনেতা, তুমি বেসিক মিনিমাম অঙ্গ সঞ্চালনটা জানো। আমি তো অভিনেতা, আমি কেন নাচ করবো, এটারও কোনো মানে নেই। আমাকে বেসিক মিনিমাম অঙ্গ সঞ্চালন বুঝতে হবে বা জানতে হবে, যদি প্রয়োজন পড়ে আমি করব। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমি কোনোদিন বলি না আমি নাচ করব না। যদি করতে হয় করতে হবে, করেওছি, নিশ্চয়ই করব। যদি কালকে বলা হয় যে 25 কিলো ওয়েট লুজ করে এসে একটা চরিত্র আছে, করবো নাকি? নিশ্চয়ই করবো, চ্যালেঞ্জ নিয়ে করবো সেদিন। আজকে দরকার পড়ছে না তাই করছি না। লাঠি খেলা শিখতে হলে শিখবো। আমার বক্তব্য হচ্ছে আমি তো জানি অভিনেতার জীবন মানে রোজ শিখতে হবে। কেন আমি তো জানি না কালকে কোন চরিত্র পাবো, এবং সেই ডিমান্ডে কাজটা করব। তাহলে অন্তত না শিখে আসা লোকজনকে যদি নিতেই হয়, অন্তত এরকম মানুষজন কাজ করুন যাদের শেখার ইচ্ছেটুকু রয়েছে। নেই গো। আর একমাত্র অভিনয় আমি দেখেছি কিচ্ছু লাগে না, যে কোনো ফিল্ড থেকে অভিনয় করতে আসা যায়। রাজনীতি করছি, অভিনয় করতে এলাম। মডেলিং করতাম, অভিনয় করতে এলাম। নাচ করতাম, অভিনয় করতে এলাম। কিচ্ছু করতাম না, অভিনয় করতে এলাম। রিলস করি, 25,000 ফলোয়ার, অভিনয় করতে এলাম। আরে না, এই কথাটা বললে বলছি, এরকম একটা কথা শুনেছি, আমি জানি না কতটা সত্যি। এটা কি ঠিক যে লোককে এখন কাস্টিং করা হয় তার কতগুলো ফলোয়ার সেই দেখে? এটা কি সত্যি কথা? দেখো, আমিও না এরকম শুনেছি, হুম। এবং হতে পারে হয়তো আমি সেই কারণে বিভিন্ন জায়গায় কাস্ট করা হয় না আমাকে, তার কারণ আমার ফলোয়ার্স নেই হতো। আর ফলোয়ার্স মেনটেন করার জন্য প্রত্যেকদিন যেটা করতে হয় সেটা আমি করিও না। আমি আবার বিশ্বাসই করি constantly না। এসব, হ্যাঁ। আমি বিশ্বাসই করি না। আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, আমার ফেসবুক নেই। আমি অনেকদিন আগে সরে চলে এসেছি, কেন ফেসবুক বুঝেছি আমার সবসময় মনে হয়েছে আমি একটা মানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, যাদেরকে আমি আসলে কোথাও দেখি না, না কোনো কাজের কাজ, না কোনো প্রোডাক্টিভ কাজ, না কোনো ক্রিয়েটিভ কাজ, না নিজের অফিসের কাজটা ঠিকঠাক করে, না বাড়িতে একটু হাতে হাতে হেল্প করে দেওয়া, বা আমি এরকম প্রচুর ব্যক্তিগতভাবে প্রচুর মানুষকে জানি যে যারা কিছু করেন না সারাদিন, ওই একটা চেয়ারে বসে ফেসবুকে তারা প্রচন্ড সব করে ফেলছেন আর কি। আর্টও প্রডিউস করে ফেলছেন, ছবিও বানিয়ে ফেলছেন, সমালোচনা তো করতে তারা এক্সপার্ট। এবার আমি আর এই ওর নাম ধরে খেউড় করছে, ওর নাম ধরে খেউড় করছে, আমি ভীষণ ডিসলাইক করি পুরো ব্যাপারটাকে। আমার নিজের কাজ করার জন্য এবং শেখার জন্য এত সময়ের দরকার, আর নিজের জীবনের জন্য এত সময় লাগবে, বাকি সময়টা ইউটিলাইজ করতে, পড়তে, বুঝতে, আমার বয়স্ক মায়ের দায়িত্ব নিতে, নিজের শোক সামলাতে, নিজের অসুবিধা সামলাতে, তারপরে আমি কি করে অন্য লোকের পেছনে এত লাগবো, আমার আইডিয়াই ক্লিয়ার না। ফেসবুক আমি অনেকদিন আগে ত্যাগ করেছি। ইনস্টাগ্রাম আমার মনে হচ্ছে অপেক্ষাকৃত বেটার, সেটা সেই ধারণার থেকে আস্তে আস্তে সরছি, যা কন্টেন্ট দেখছি এক একদিন। কিন্তু বিশ্বাস করো, ওইটা আছে
কারণ কখনো কেউ যদি আমাকে বলে না যদি কি কি কাজ করেছেন ওই সব পাঠাতে, আমার বম্বের কিছুদিন আগে একটা তারা আমাকে জিজ্ঞাসা করেছিল কি কি কাজ আছে, আমি না আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ধরে পাঠিয়ে দিয়েছেন যে এর মধ্যে বেশ কিছু কাজ আছে, একটু দেখে নিতে পারেন। তো আমার সুবিধা হয়েছে ওখানে ব্যাপারটা রাখতে। তো সেটাতে কখনো আমার ইচ্ছা হলো আমি কোথাও থেকে ফিরছি, কোথাও যাচ্ছি, আমি নিজের একটা ফটো বা ভিডিও পোস্ট করলাম, সেটা আমি করি, কিন্তু সেটা কালে ভদ্রে। মোস্টলি আমার কোনো এডিটোরিয়াল শুট হলো বা কিছু হলো, সেগুলোর ছবি টবি দিলাম বা কিছু। এভরিডে কন্টেন্ট ক্রিয়েট আমি যে খুব একটা করতে পারি তা নয়, কারণ আমি তাহলে আমি ইনস্টাগ্রাম বা ইউটিউবার আমাকে, এবং যারা সেটা এটাও আমি বলবো, আমি প্রচুর এরকম সিরিয়াস ইনস্টাগ্রাম বা ইউটিউবারদের দেখেছি যারা ইনস্টাগ্রাম করেন বা ইউটিউব করেন এবং সিরিয়াসলি করেন, তাদের কন্টেন্ট ব্রিলিয়েন্ট। আমি এরকম প্রচুর লোককে ফলো করি এবং তারা দুর্দান্ত কাজ করছেন, তাদেরকে আমি রেসপেক্ট করি, কারণ তারা আমাকে যে ফর্মটা দিচ্ছেন 30 সেকেন্ডসে, যে আর্টটা তারা প্রডিউস করছেন, যে এডিটটা তারা আমাকে দিচ্ছেন, যেভাবে তারা ভেবেছেন একটা কনসেপ্ট নিয়ে, সেটা ভাই আমার যোগ্যতা নেই 30 সেকেন্ড ওটা ভেবে এক্সিকিউট করে দেবো। 30 সেকেন্ড একটা পূর্ণ জিনিস প্রডিউস করা। হ্যাটস অফ। আমি প্রচুর এরকম ব্লগার, ইউটিউবার বলো বা এরকম প্রচুর আমি মানুষদেরকে চিনি এবং তারা কোনোদিন চেষ্টা করেনি ওখান থেকে আমি অভিনয় করতে চলে আসবো, ওটাই তারা সিরিয়াসলি করছেন। তাদের কোটি কোটি ফলোয়ার থাকলে আমার কোনো বক্তব্য নেই, কারণ তাদের আর্ট প্রডিউস করার জায়গা ওটা, তারা ওটা দারুণভাবে করেন। আমি হ্যাটস অফ টু দেম। এরকম প্রচুর মানুষ না, মানে অবশ্যই এটা রেখো ইন্টারভিউ থাকাকালীন, নাহলে লোকে ভাববে আমি শুধু গালাগাল দিলাম। আমি গালাগাল দিচ্ছি যারা কিছুই করছেন না তাদেরকে, কিন্তু এই তারা খুব সিরিয়াসলি এটা করছেন। এখন আমি তো সিরিয়াসলি ওটা করছি না, কারণ আমি সিরিয়াসলি এটা করছি অভিনয়, আর আমি দুটোই করতে হয় এরকম কিছু এই মুহূর্তে ভাবছি না। তো আমাকে আমার ফলোয়ার্স বাড়ানোর জন্য রোজ আমাকে যদি গান গেয়ে নেচে ভিডিও দিতে হয়, তাহলে সেটা বাধ্যতামূলক হয়ে যাবে আমার জন্য। আমি গান গাইতে পারি, আমার যখন ইচ্ছা হয় আমি গাই, আমার কি একটা গান রয়েছে ইনস্টাগ্রামে, আমার ইচ্ছা হয়েছে গাই, একটু প্র্যাকটিস করি, অনেক সময় হয় আমি প্র্যাকটিস করে রাখি নিজের জন্য, আমি একটু রেকর্ড করলাম দিলাম, সেটা আমার যেদিন মনে হবে, সেটা 3 মাসে একবার বা মাসে হয়তো একটা করে। আমার ওই বাধ্যবাধকতায় বেঁধে দিলে আমাকে, না হলে আমার ফলোয়ার্স চলে যাচ্ছে যাক। আর অনেকেই আমাকে বলেন যে তাহলে তো কোথাও কাজ পাবে না, আমি বলি যে তাও আমার এতদিন ধরে সৎভাবে অভিনয় প্র্যাকটিস করে যাওয়া এবং অভিনয় করা এবং মানুষকে রিচ করার পরে যদি মানুষ আমার ফলোয়ার্স নিয়ে মাথা ঘামান, তাহলে সেটা মানুষের সমস্যা। আমাকে যে কাজ দেবে আমি তার কাছে কাজ করব, পেলাম না কাজ, করলাম না, কি করতে পারি আমি মারপিট তো গিয়ে করতে পারবো না, যে না দিতেই হবে, আমি পাল্টাতেও পারবো না সিস্টেম। যদি ফলোয়ার্স দেখে কাজ দেওয়া হয় তাহলে এরকম অনেকেই কাজ পাবেন, এবং হয়তো যাদের পাওয়ার কথা ছিল না, আমার মতন অনেকে কাজ পাবেন না, যাদের কাজ পাওয়ার কথা ছিল। মেনে নিতে হবে, কেন আমি সিস্টেম পাল্টাতে পারবো না। সিস্টেম যদি বলে ফলোয়ার্স দেখে কাজ হবে, ফলোয়ার্স দেখে কাজ হবে। আমি ফলোয়ার্সের পেছনে ছুটবো কি না সেটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি ডিসিশন নিয়েছি আমি ফলোয়ার্সের পেছনে ছুটবো না। ফলোয়ার্স যদি আমি কাজ ঠিকঠাক করে করতে পারি, মানুষ ফলো করবেন, আর যেটুকু মানুষ ফলো করবেন তাদেরকে নিয়েই থাকতে হবে। ফলোয়ার্সের জন্য কিছু করবো না। ফলোয়ার্স আছে বলে আমাকে ফটোশ্যুট করে দিতে হচ্ছে, আমি এটাতে বিশ্বাসী নই। আমার ফটোশ্যুট হয়েছে অন্য কোনো কারণে, তার ছবিগুলো আমি ইনস্টাগ্রামে দিচ্ছি, আই এম ফাইন উইথ ইট। বাট ফলোয়ার্সদেরকে মেনটেন করার, তাহলে আমাকে অনেক সিরিয়াস, তাহলে আমি ওটাই ভাববো, ঠিক যেভাবে সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটাররা ভাবে যে আমাকে 30 সেকেন্ডে, তাহলে আমি কনসেপচুয়ালাইজ করবো, আমি ভাববো, তখন আমি ওটা তাহলে ভীষণ মন দিয়ে করবো। কিন্তু আমি এখনো ওটা মন দিয়ে করবার মতন যোগ্যতা আমার তৈরি হয়নি, কারণ আমি এখন 8 ঘন্টার সিরিয়ালে কিভাবে অভিনয় করবো আর 2 ঘন্টা স্টেজ কিভাবে ডিল করবো, এটাই এখনো স্ট্রাগল করি গো। আমি খুব উইক মানুষ। এখন নোবডি ইজ টকিং অ্যাবাউট সাংস্কৃতিক অবক্ষয়। অদ্ভুত ব্যাপার, কেউ কথাই বলছে না, মানে সবাই কিরকম না মেনে নিল, আচ্ছা ঠিক আছে ফেসবুক ইনস্টাগ্রাম টাকা দেয় কর, তাহলে আরে কেন করবে ওরা? কি জানে যারা করছে? ম্যাক্সিমাম লোকজন কিছু জানে না। আবার এখন আবার ওইটাও উঠেছে, কিছুই বলতে পারো না কাউকে, তা সবই নাকি খুব। তো আপনি কে সমালোচনা করার? হ্যাঁ ঠিক, কারণ ভাই প্ল্যাটফর্ম তো সবার। সত্যি তো আমি কে সমালোচনা? চুপ, ভালো থেকো। কেন এখন কিছু বলে প্রথম কথা উঠবে যে আপনি দেবেন টাকা, এটার টাকাটা কি আপনি দিয়ে দেবেন? না ভাই দিতে পারবো না।
কিন্তু আমি এটুকু জানি আজকে 5টা বছর যদি কষ্ট করে নিতে, কালকে যে টাকাটা রোজগার করতে তাতে সৎভাবে রোজগার হতো। এক্ষুনি বলবে সৎ কি ওরা নয়? আমি বলবো ওরা কি সৎ? ওরা যে শিল্পটাকে রোজ খুন করছে সেটা কি খুব সৎ হলো? মানুষ খুন করলে ওটা অপরাধ, পশু খুন করলে অপরাধ, আর একটা গানকে শেষ করে দিলাম জঘন্য সুরে। জানেন ভদ্রমহিলা, জানেন যিনি এটা করছেন। রোজ যে কমেন্টস গুলো উনি পান, উনি নিশ্চয়ই জানেন উনি ভুল করছেন। আমি খুন করে দিলাম একটা গানকে, ওটা অপরাধ নয়। একটা নাচকে আমি ডান্স ফর্মকে শেষ করে দিলাম, অপরাধ নয়। কিচ্ছু না জানি আমি রোজ অভিনয় করবো বলছি, অপরাধ নয়। ওকে ফাইন, অপরাধ নয় যখন আমি বসে চা খাই, আমার কি? এটা সম্ভব নয় গো, এটা খুব বাজে জায়গায় চলে গেছে। সোশ্যাল মিডিয়া শেষ করছে বলে আমি মনে করি। খুব ওল্ড স্কুল শোনাচ্ছে আমাকে, কিন্তু আমি বলবো আমি তো ওল্ড স্কুল বলছি না, আমি তো বলছি ভালো ইউটিউবার আর ভালো ব্লগাররা আছেন, তাহলে আপনারা একটু পরিশ্রম করুন না, ওদের ক্রাফটটাও তো শেখার মতন ক্রাফট, সেটা শিখুন না। আমি তো সত্যি বলছি, আই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট 30 সেকেন্ড। আমি কিছু কিছু কলকাতায় একজন দুজন কে আমি চিনি, একজন দুজন কেন বলবো, অনেকজনকে চিনি, যারা কি দুর্দান্ত এস্থেটিক্যালি কারেক্ট, এবং তারা কি সুন্দর ভাবছে। মানে একটা শাড়ি নিয়ে শ্যুট করছে হয়তো, সেই শাড়িটাকে পরে ওরা কোথায় কোথায় দাঁড়াবে, সেখানে লাইট কিরকম পড়বে, কোন গানটা চলবে, তার সাথে ভিডিওটা কিভাবে কেটে 30 সেকেন্ডে আসবে, এটা ওরা এত ভালো করছে। আমি হাঁ করে ওদের কাজ দেখি। আজও একটা শেখার মতন জিনিস, আমি কোনটার সাথে কি পড়ছি, কেন পড়ছি। অর্ধেকের বেশি মানুষ চিন্তিতই না, বদার্ডই না, তাহলে ওটাই শেখ। আমি যেদিনকে মনে করবো যে আমি 30 সেকেন্ড রিল সিরিয়াসলি বানাবো, আমি সেদিনকে ওই মাপের কাজ করতে চাই যেগুলো দেখে আমি অভিভূত হয়ে যাই। তাহলে ওটাই শেখ না, কষ্ট করে একটু টাকা পয়সা জুড়ে ওটাই কর না, 3-4টে বন্ধু মিলে। না সব টাকা একা পাবো, একা খাবো, তাই বাড়িতে নেচে গিয়ে রেকর্ড করে ছেড়ে দিলাম, যা তা করলাম। ভাত খেতে খেতে বেগুনি ছিটকে পড়ছে মুখ থেকে, আমি গান গাইছি। মানে আমি জানি না, আমার কোনো উত্তর নেই আমার কাছে। থিয়েটার কেন, কিছুই শিখছে না ছেলেমেয়েরা। আরে নাচ গান রেগুলার একটা, আমাদের ছোটবেলায় ছিল দেখবে একটা গানের রেওয়াজ, মানে পাড়ায় এক দিদিমণি গান শেখাচ্ছেন, সেখানে 10টা ছাত্রছাত্রী শনি রোববার যায়, তারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ক্লাসিক্যাল মিলিয়ে মিশিয়ে শেখে। তারপরেও তুমি সেটাকে খারাপ বলতে পারবে না। তারা কেউ হয়তো কোথাও খুব শোকেস করছে না, বা সেই দিদিমণি হয়তো দুলে দুলে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন, তারা শুনছে, পাড়ায় তারা একটা ছোট্ট অনুষ্ঠান করছে, তাদের কিন্তু একটা সুন্দর স্মৃতি আছে। ওই ওই পার্টিকুলার স্মৃতিটা ভাঙিয়ে তারা বহুদিন অব্দি হাসে, আনন্দ করে, একটা নির্মল আনন্দে থাকে। আমি বলছি সাংস্কৃতিক অবক্ষয় মানুষকে শুধু খারাপ আর্ট দিচ্ছে তা নয়, মানুষের স্মৃতিকে নষ্ট করে দিচ্ছে, যেটা আরো এফেক্টিভ ঘটনা। এর পরের জেনারেশনের ছেলে মেয়েদের না কোনো স্মৃতি থাকবে না, জানো, কারণ নেই তো। এটা আমি খুব ভালো বুঝেছিলাম। আমি স্কুলে একদিন গেছি ক্লাসে, 11-এর ছাত্রছাত্রী, তারা বলছে যে তারা পড়বে না, মন ভালো নেই তাদের, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর আমি একটু ওদের কথা রাখতাম, কারণ আমি তো জানি এগুলো তো ম্যাটার করে, তাতে টিনেজ। তো আমি বলেছি ঠিক আছে, তাহলে একটা কাজ কর, আমি দুম করে তো ক্লাসটা ছুটি দিয়ে দিচ্ছি, কিন্তু তোরা একটা হোমওয়ার্ক রইলো, সবাই বাড়ি থেকে লিখে নিয়ে আসবি, আমরা আজকে অন্য গল্প মানে গল্প তেমন করাই যায় যেখান থেকে ছেলেমেয়েরা কিছু শিখলো। তো আমি বলেছিলাম যে একটা রচনা লিখিস তো, হঠাৎ পাওয়া একটি ছুটির দিন, যেহেতু ইংলিশ মিডিয়াম, ক্লাস 11কে আমি এটা লিখতে দিয়েছিলাম। 66টা খাতা জমা পড়েছিল, অন্তত 50 জন লিখেছিল। আমরা হঠাৎ ছুটি পেয়ে গেলাম, স্কুলে গিয়ে জানতে পারলাম স্কুল ছুটি হয়ে গেছে। আমরা খুব আনন্দ করে সাউথ সিটি মল ঘুরতে চলে গেলাম, এবং ওদের প্রত্যেকের রচনা এক পাতায় শেষ। কেন জানো? সাউথ সিটি মলে ওরা কি ঘুরবে, কিছু তো নেই। গেলাম অমুক দোকান দেখলাম, ফুড কোর্টে গেলাম, তারপর আমরা একটু চিকেন খেলাম, এই খেলাম ওই খেলাম, আমরা বাড়ি চলে আসলাম। এটা ওরা লিখলো। আমি সেদিনই বুঝেছিলাম আর কিচ্ছু করতে পারবো না, হয়ে গেছে ড্যামেজটা। আমি খাতাগুলো নিয়ে এরকম বসেছিলাম, আমার এখনো মনে হচ্ছে ওদের তো খুব কষ্ট পেয়েছি। ওরা আমাকে বলছে কেন, আমি বলছি কারণ 50টা খাতায় আছে, সাউথ সিটি মল ঘুরতে গেছিলাম। তোরা হঠাৎ ছুটি পেয়ে গেলে সিরিয়াসলি সাউথ সিটি মল যাবি?
আর তোরা ওই চারটে দোকান দেখবি, আলো দেখবি, চিকেন খাবি আর বাড়ি চলে আসবি। দ্যাটস ইট। তোরা তো একটু গঙ্গার পাড়েও চলে যেতে পারতিস, হঠাৎ ছুটি পেলি, তোরা বাগবাজার চলে গেলি না কেন? তোরা কেউ ভাবলি না কেন যে একটু লঞ্চে উঠে বাবুঘাটটা অব্দি ঘুরে চলে আসি বন্ধুরা সবাই মিলে? একটা নদী আছে কলকাতা শহরে, নদীটার বুকে সূর্যাস্ত কেমন না দেখি, তখন হাওড়া ব্রিজের লাইট গুলো জলে দেখি কেমন লাগে। তোরা কেউ লিখলি না, তোরা কেউ গড়ের মাঠ গেলি না, তোরা মিনিমাম নিজেদের বাড়ির পাশের মাঠটাতে গিয়ে সবাই মিলে তো খেলতে পারতিস। তোরা সাউথ সিটি গেলি কেন? এবং যেহেতু কারোর পকেটে পয়সা নেই, কেউ সিনেমা দেখতে পারেনি, জিনিস কিনতে পারেনি, ফলে সবাই কিছু না কিছু খেয়ে বাড়ি চলে এসছে। আমি সেদিনই বুঝেছিলাম শেষ কোনো স্মৃতি। আমি বুঝতে পারছি আমি কি বলছি। সাংস্কৃতিক অবক্ষয় আমাদের পরবর্তী জেনারেশনকে শুধুমাত্র সাংস্কৃতিক অর্থে বিপদে ফেলবে তা নয়, সর্বাঙ্গীন ভাবে বিপদে ফেলবে, মানসিক ভাবে বিপদে ফেলবে, আরো লোনলি হবে। স্মৃতি আঁকড়ে তবু মানুষ কিছু বাঁচতে পারে। এই যে আমরা জয় গোস্বামীর কবিতাতে পড়ি না যে ওই মফস্বলের ছেঁড়াচটি গানের ক্লাস, এইগুলো ওই ওই স্মৃতিগুলো আঁকড়ে তো অনেকগুলো জেনারেশন বেঁচেছে। বা আজকে যখন আমার মাকে গল্প করতে শুনি, মা বলেন যে আমাদের ওখানে না একজন গানের দিদিমণি ছিলেন, তিনি না অমুক 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 গান শেখাতেন, সেই একবার হলো কি ঠিক হলো একটা নৃত্যনাট্য হবে পাড়ায়। ওটার একটা স্মৃতি আছে যেটা মনে করে ওরা এই বৃদ্ধ বয়সে ওদের চোখের কোণগুলো কুঁচকে গেছে, ওদের চোখের পাশে হালকা হালকা জল জমে, ওরা ওই স্মৃতি মেদুর হয়ে পড়েন, ওরা ওটার মধ্যে বাঁচেন। ওরা এখনো মানসিক রোগে কম আক্রান্ত আমাদের থেকে, লোনলি, ওরা আমাদের থেকে অনেক বেশি লোনলি হয়তো সেই অর্থে যদি দেখতে যাই, কিন্তু লোনলিনেসটা ওদেরকে এফেক্ট কম করছে। ওদের কাছে স্মৃতি আছে রোমন্থন করার মতন। ছেলেমেয়েরা আড্ডা মারে না আজকাল, রকের আড্ডা তো বহুকাল উঠে গেছে, এমনি আড্ডা নেই, সবাই কিছু না কিছু স্ক্রোল করছে। দুটো মানুষ খেতে গেছে, ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আমি দেখি লোকজন খাবার অর্ডার দিয়ে এ ফোন দেখছে, ওই পাশে বসে ও ফোন দেখছে। কথোপকথন পূর্ণেন্দু পত্রী লাস্ট, আর নেই কনভারসেশন, নেই ডায়ালগ, নেই বন্ধুত্ব। হবে কোত্থেকে? এই তোর জন্য আমি প্রাণ দিয়ে দেবো, আমি দাঁড়িয়েই আছি জীবন ভর আমার বন্ধুদের জোরে। সত্যি কথা, এটা আমার বন্ধুরা জান দিয়ে দেবে যে কোনো পরিস্থিতিতে। ডিফিকাল্টিস আসে মানে আগে আমরা বুকে নিয়ে নেবো তোর জন্য, আমিও তো সেটাই শিখেছি, তার মানে ওখানেও সেটাই করতে হয়, যে কোনো বিপদে আপদে গিয়ে পাশে দাঁড়িয়ে যাবো। ওই বনটা বানাবি তুমি কি করে? যদি হঠাৎ করে ছুটি পেলে লোকে শুধু সাউথ সিটিকে চিকেন খেয়ে বাড়ি চলে আসে আর 30 সেকেন্ডে খারাপ রিল বানায়, স্মৃতি নেই তো আর কোনো। স্মৃতি না থাকলে বন্ধুত্ব নেই, কনভারসেশন নেই, কনভারসেশন না থাকলে বন্ধুত্ব নেই, বন্ধুত্ব না থাকলে পরিচয় নেই একটা পয়েন্টের পরে গিয়ে, তারপরে বিবিধ একাকিত্ব, সব দিক থেকে রুইন্ড হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারছি, সবটা বুঝতে পারছি। আরো বেশি আমাদের সমস্যা হচ্ছে যারা যে জন আছেন মাঝখানে, আমরা দুটো হ্যাঁ জেনারেশনের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা গোষ্ঠী, আমরা সবটা বুঝতে পারছি, আমরা চুপচাপ চা খেয়ে বাড়ি চলে যাচ্ছি, কিচ্ছু করতে পারছি না। আমি খুব চিন্তিত। I hope all the answers are there. আমাদের আড্ডা বেশ অনেকক্ষণ আজকে গেল, ভালো লাগলো। হ্যাঁ, আরো তো কথা প্রচুর, আরো অনেক কথাই আছে, কিন্তু আজকের মতো আজকে আমরা এখানেই শেষ করছি। তবে আবারও বসতে চাই তোমার সাথে কথা। একদম, আমিও বসতে চাই, কেন না বলার লোকও খুব কমে যাচ্ছে, শোনার লোক আরো কমে যাচ্ছে, সুতরাং নিশ্চয়ই বসতে চাই। ভালো থেকো তুমি।